প্রথম কথা, আমি একটা বই কিন্তু ফলো করি না। আমি অবশ্যই দুই তিনটা বই একসাথে ফলো করি। তবে মেইনলি মেইনলি আমরা ফোকাস করব আমার ক্লাস নোটে। আমি যেই আপনাদেরকে পিডিএফটা দিব, এই যে আপনাদের সামনে ওপেন করা আছে, আমরা যে পিডিএফটা দিব সেটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, আজকেই দিয়ে দিব আমি। আগে কিন্তু এরকম দিতাম না। আগে কি করতাম, পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পরে পিডিএফটা দিতাম, যাতে করে স্টুডেন্টরা ক্লাসে অ্যাটেন্ড করে। যে 5-6টা ক্লাস যাবত আমি যে এটা পড়াচ্ছি, এর মাঝখানে যদি সে কোনো ক্লাস অ্যাটেন্ড না করে, তাহলে সে পিডিএফ পাবে না, বা সে সেটা লিখতে পারবে না, বা ক্লাসগুলো মিস করে যাবে। এরকম শাস্তি দেওয়ার জন্য আমি আগে পিডিএফ দিতাম না, কিন্তু এখন থেকে আমি কিন্তু এটা করবো যে প্রথম ক্লাসেই আমি আপনাদেরকে চ্যাপ্টারের পিডিএফ গুলো দিয়ে দিব। আর কোন কোন বই ফলো করবো সেটা যদি বলি, ফিজিক্স ফার্স্ট পেপারে আমি 3টা বই ফলো করব, সেগুলো এখানে লেখা আছে। আপনাদেরকে বই এখন কিনে ফেলতে বলতেছি না, আমি কিন্তু আপনাদেরকে পিডিএফ দিব, বইয়ের পিডিএফও দিয়ে দিব, কোনো সমস্যা নাই। একটা হচ্ছে শাহজাহান ও তপন স্যার, হ্যাঁ শাহজাহান তপন স্যারের বই। একটা হচ্ছে আমির ইসহাক। আর মেইন, এটা হচ্ছে মেইন, এটা থেকে আমি মেইন ফলো করব। দেখবেন বেশিরভাগ টিচার এটাকে খুব অপছন্দ করে, এই বইটাকে। লেকচার পাবলিকেশন, হিউজ ইনফরমেশন এটাতে, হিউজ লেভেলের ইনফরমেশন থাকে। এবং এবং এইটা থেকেই হচ্ছে বইয়ের কোয়েশ্চেন বেশিরভাগ সময় আসে। লেকচার পাবলিকেশনের জাকারিয়া তৌহিদ আর হচ্ছে শেলু স্যারের বই। মেইনলি এটা হচ্ছে, যিনি লিখছেন ওনার নাম হচ্ছে শেলু, আর হচ্ছে জাকারিয়া তৌহিদ, এই দুইজন লিখছেন। তো এই বইটা থেকে আমরা মেইনলি ফোকাস করব। তার মানে এনে যার থেকে বই কিনে ফেলতে হবে। এখন আমি বই কিনতে বলতেছি না আপনাকে, আমি যা যা করাবো আমার এখানে সব ক্লাস নোটেই আছে। আমি আপনাদেরকে ক্লাস নোট দিয়ে দিব, ক্লাস নোট থেকেই পড়াবো, ক্লাস নোটেই দিয়ে দেওয়া হবে। ফিজিক্স কেমিস্ট্রি যাই বলেন না কেন সবগুলো। হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো বই থেকে ডাইরেক্ট রিডিং করাতে হবে, সেগুলো আমি বইয়ের পিডিএফ দিয়ে দিব। তো আমার এখানে আপনি 3টা বই কিনে ফেলতে হবে বিষয়টা এমন না। আমি আপনাদেরকে আজকেই শাহজাহান তপন স্যারের বইয়ের পিডিএফ দিয়ে দিব। আপনারা যদি অ্যাকচুয়ালি কিনতে হয় এটা কিনবেন, এটা কিনবেন, লেকচার পাবলিকেশনের বইটা কিনবেন, জাকারিয়া তৌহিদ ও শেলু স্যারের বই আর কি। আমরা এটা থেকে মেইনলি ফোকাস করব এবং আমরা কনসেপচুয়ালি আলোচনা করার চেষ্টা করব। আমি চাইলে কিন্তু এসএসসি তে যেভাবে একটা ক্লাসে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোচিং শেষ করাইছি, এখানেও চাইলে কিন্তু আমি শেষ করাইতে পারবো, এটা আমার কোনো ব্যাপারই না। আছে অনেক কোচিং এরকম বলে আমার 1 ঘন্টায় শেষ করাই দিতে, এটা করতে। আরেকটা কথা, কোচিং এ ওই যে আপনারা আমাকে যে কোচিং এ দেখেন না কেন, সেখানে আমি এইচএসসি ক্লাস গুলো করাচ্ছি না বা করাই না সচরাচর। বিভিন্ন কোচিং আমি এইচএসসি ক্লাস করাইতে মানে অনীহা প্রকাশ করি। তার একটা কারণ হচ্ছে এইটা, যে আমাকে ক্লাস শেষ করতে বলা হয় যে স্যার আপনি একটা বা দুইটা ক্লাসে এই চ্যাপ্টার শেষ করেন। যে এটা আমি আপনাদেরকে 2 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস যদিও করাই, আপনাকে 6 থেকে 7টা ক্লাস লাগবে আমার একটা চ্যাপ্টার শেষ করতে, যেটা আমাকে কোচিং এ দেয় না। যার কারণে আমি কোচিং এর ক্লাসগুলো করাই না। কারণ আমি শর্টকাটে আপনাকে পড়াইয়ে আপনি মনে করবেন যে স্যার বহুত কিছু পড়াই বলছে, কিন্তু আমি আপনাকে ফাঁকি দিয়ে কম কম পড়াই চলে গেলাম, পরে যায় আপনি মারাটা খাবেন। এই জিনিসটা আমি পছন্দ করি না। সেজন্য এইচএসসির ক্লাস বেশিরভাগ সময় আমি খুব বেশি কোচিং এ ক্লাস করাই না, এইচএসসির ক্লাসগুলো। এই একটা ঝামেলা কোচিং এর সাথে আমার, একমাত্র ঝামেলা হচ্ছে আমাকে খুব কম সময় দেওয়া হয় এইচএসসি তে। বলে কি স্যার এসএসসি তে যেমন করেছেন এইচএসসি সেভাবে করে 1-2 ঘন্টা ক্লাসে প্রত্যেক সপ্তাহে এক একটা চ্যাপ্টার শেষ করে দেয়, যেটা আমার পক্ষে কখনোই সম্ভব না। হয়তো অন্যান্য টিচার করছেন, আমার পক্ষে কখনো সম্ভব না, কারণ আমি সবসময় ডিটেল কথা বলার চেষ্টা করি। আমাকে ফার্স্ট ইয়ারের ক্লাস, অনেকে কি করে ফার্স্ট ইয়ারের ক্লাস না করে সেকেন্ড ইয়ারের ক্লাস করতে আসে আমার, তারাও কিন্তু ঝামেলা করে। কারণ আমার ফার্স্ট ইয়ারের কনসেপ্ট অনেক কিছু সেকেন্ড ইয়ারে লাগে। সো আমার কাছে ফার্স্ট ইয়ার যে ফুল করবে সেই সেকেন্ড ইয়ার ভালো বুঝবে, সেজন্য একটা ঝামেলা হয় আর কি। তো ক্লাসে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, ক্লাস ফলো করবেন। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলি আমরা। ক্লাসের পড়া ক্লাসে শেষ করলে দেখবেন আপনার বাসায় এত বেশি প্রেশার পড়বে না। ঠিক আছে, আমার সাথে জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবেন। শুরু করি আমরা। চ্যাপ্টার নাম্বার 2, ভেক্টর। ভেক্টর জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি যদি আমরা ভৌত রাশি বলি, ভৌত রাশি প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। এগুলো কম বেশি আপনারা সবাই জানেন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শুনতেছেন? একটু আপনারা কয়েকজন রেসপন্স করলে হবে, সবার থেকে রেসপন্স করতে হবে না, কয়েকজন রেসপন্স করলে হবে। একটু ক্লাসে আমার সাথে একটু রেসপন্সিভ হবেন। অনেক সময় দেখা যায় আমি কথা বক বক করতে আসি, স্টুডেন্টের কোনো রেসপন্স নাই, পরে ঢুকে দেখেছি কি একটাও নাই, লিভ হয়ে গেছে। হঠাৎ নেটওয়ার্কে অনেক সময় ঝামেলা হইলে দেখা যায় কি সবাই একসাথে লিভ হয়ে গেছে, মিটিং ইয়া হয়ে যায়। তো রেসপন্স না করলে আমি বুঝতে পারি না যে কোন সময় আমি আমি লিভ হয়ে গেছি নাকি আমার স্টুডেন্ট লিভ হয়েছে। ঠিক আছে, একটু আমার একটু রেসপন্স করেন। কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আনমিউট করে রেসপন্স করেন। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে কেউ না কেউ একটু রেসপন্স করেন, ঠিক আছে? আহ ভেক্টর, যেটা বলতেছি, ভৌত রাশি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, যেটার অনলি মান দিয়ে প্রকাশ করলেই সম্পূর্ণ প্রকাশ করা যায়, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে যেটার মানের পাশাপাশি দিকও প্রকাশ করা লাগে। এগুলো ক্লাস 9-10 আপনারা একটু হলেও শুনছেন। তো এখানে একটা শর্টকাট আছিল, আমি বলছিলাম যে কিভাবে স্কেলার রাশি ভেক্টর রাশি মনে রাখবো, সেটা এখানের মধ্যে দেওয়া আছে।
আচ্ছা, আজান হচ্ছে, আজান শেষ হওয়ার পরে আমি কন্টিনিউ করতেছি, একটু ওয়েট করেন আপনারা 1-2 মিনিট। আচ্ছা, শুরু করি। আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ ক্লাস থেকে হঠাৎ লিভ হয়ে যান, এটা লিভ হয়ে যায় বেশিরভাগ সময় যদি নেটে আপনার ঝামেলা হয়, লিভ হয়ে গেলে আপনারা আবার জয়েন দিলে কিন্তু আমাকে একটু ইনবক্সে বলে দিতে হবে। কারণ আমি আপনাকে একসেপ্ট করলে কিন্তু আপনি ক্লাসে ঢুকতে পারতেছেন, আমি একসেপ্ট না করলে কিন্তু আপনি ওখানে অতটুকুই লোডিং এ বসে থাকবেন। তাই ক্লাসের থেকে কেউ যদি লিভ হয়ে যান, পরে যদি জয়েন দেন, তাহলে দেখবেন ওখানে লোডিং দেখাচ্ছে। তা আমাকে বলবেন যে স্যার আমাকে একটু ক্লাসে একসেপ্ট করেন বা ইয়া দেন, তাহলে আমি গিয়ে ওইটা একসেপ্ট করলে তারপর আপনি ঢুকতে পারবেন। নাহলে দেখা যাবে আমি ক্লাস করতে ক্লাস করাচ্ছি, এখানে আমার কিন্তু নোটিফিকেশন আসবে না। আপনি লিভ হয়ে গেছেন আবার জয়েন দিচ্ছেন, যে আমার এখানে কিন্তু নোটিফিকেশন আসবে না। তা আমি গিয়ে ওখানে দেখলে যে হচ্ছে কে ওয়েটিং রুমে আছে, তো ওখান থেকে আমার একসেপ্ট করা লাগে। তাই একটু আপনাকে বলে দিবেন
এটা অনেকে ভুলে যায়, তার কারণে মনে করেন নেট সমস্যা, জয়েন দিতে পারতেছে না। বিষয়টা এমন না। শুরু করি। আমরা স্কেলার রাশি মনে রাখার জন্য আহ একটা লাইনের মতো আমরা বলছিলাম আর কি, ক্লাস 9-10 বলছিলাম হয়তোবা, দৈর্ঘ্য দ্রুকা শশতা। এগুলো এমনি জাস্ট এমসিকিউর জন্য। দৈর্ঘ্য দ্রুকা শশতা, এখানে যারা যারা আছে এগুলো সবগুলো স্কেলার রাশি। এর বাইরেও আরো স্কেলার রাশি আছে, কিন্তু খুব কমন যেগুলোর কথা সেগুলো নিয়েই আমি এখানে লিখছি। দৈর্ঘ্য দ্রুকা শশতা। দৈ দিয়ে হচ্ছে দৈর্ঘ্য, ভ দিয়ে ভর, দ্রু দিয়ে দ্রুতি, কা দিয়ে কাজ, তালবস্য দিয়ে শক্তি, দন্তস্ব দিয়ে সময়, তা দিয়ে তাপমাত্রা। এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি, ভেক্টর রাশি অনেকগুলো আছে, আমি এখানে জাস্ট কয়েকটা মনে রাখার জন্য যেগুলো প্রয়োজন সেই কয়েকটা দিলাম। ছন্দটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভ দিয়ে ভরবেগ, বে দিয়ে বেগ, আর ভ বে পুরাটা মিলে হচ্ছে ভরবেগ। দন্ত স দিয়ে স্মরণ, ব দিয়ে বল, প্রি দিয়ে পৃষ্ঠটান। পৃষ্ঠটান পড়বেন চ্যাপ্টার নাম্বার 7 পড়বেন। অন্তস্থীয় এটাকে আমরা ও বলবো, প্রিয়। যদিও অন্তস্থ এটাকে আমরা ও বলবো, ও মানে হচ্ছে ওজন, এটাও একটা ভেক্টর রাশি। ত দিয়ে ত্বরণ, ম দিয়ে মন্দন। এরপর এখানে আরো কিছু কিছু আছে যেগুলো আমি এখন বললে আপনি বুঝবেন না, ভ্রামক ট্রামক আছে সেগুলো বুঝবেন না, এগুলো পরে দেখবেন। আর এখানে প্রে, এখানে প্রে এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্লবতা হিসেবে। প্লবতা সেটাও কিন্তু এখানে, প্লবতাও এক প্রকার বল, তো আমরা সেটাও এখানে বলে রাখতে পারি। যাই হোক, এই এই কয়েকটা, এগুলো আপনারা, এগুলো আমি পিডিএফ এর লাস্টের দিকে আছে, এটা আপনারা সেখান থেকে দেখে নেবেন, পিডিএফ আমরা দিয়ে দিব। আমরা একদম শুরুতে আবার চলে যাই। আমরা ভেক্টর মানে হচ্ছে জানি যে যার মান ও দিক দুইটাই প্রকাশ করতে হবে। তো ভেক্টরের কিছু প্রকারভেদ আছে, যে প্রকারভেদ গুলো আমি এখানে লিখি নাই, সেগুলো আমরা পড়বো কোত্থেকে, আমরা টেক্সট বুক থেকে। আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, এটা শাহজাহান তপন স্যারের বই, সেটার পিডিএফ আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। এবং গ্রুপে পিডিএফ গুলো দিয়ে আমি পিন করে রাখবো মেসেজে, তো আপনারা ওখান থেকে পিন মেসেজ থেকে খুঁজে নিতে পারবেন, সেখানে টাইটেল থাকবে। এই যে ভেক্টর রাশি, স্কেলার রাশি, এগুলো এগুলো বই থেকে পড়ে নিবেন, এই পিডিএফটা দিয়ে দিব। এখানে চ্যাপ্টার নাম্বার 2 এখান থেকে শুরু হয়েছে, তো সেখানে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে রাখছি। তো সেখান থেকে আপনি ভেক্টর রাশি কাকে বলে, দিক রাশি, অদিক রাশি, স্কেলার রাশি, এগুলোর বৈশিষ্ট্য রয়েছে, এগুলো একটু পড়ে নিবেন। যেগুলো আমি বই থেকে পড়ে নিতে বলবো সেগুলো বই থেকে পড়ে নিবেন, কারণ সেগুলো নিয়ে আমি কথা বলার সময় নষ্ট করা উচিত না। আমরা ভেক্টর রাশির প্রকারভেদ গুলো পড়ার জন্য এখানে বইটা খুললাম। কতিপয় ভেক্টর, ফিউ ভেক্টরস, আমরা কিছু ভেক্টরের নাম পড়বো, সংজ্ঞা টঙ্গা একটু কি পড়বো। এক, এটা হচ্ছে স্বাধীন ভেক্টর, ফ্রি ভেক্টর। স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর সেটা কি দেখি। কোন ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে? আচ্ছা, পাদবিন্দু মানে কি? পাদবিন্দু মানে হচ্ছে আমি যদি একটা ভেক্টর আঁকি, এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, একটা ভেক্টর। তো ভেক্টরটা এই যে যেখান থেকে শুরু হয়েছে এইটাই হচ্ছে ওর পাদবিন্দু, স্টার্টিং পয়েন্ট আর কি, যেটাকে বলতেছে, আর ডাইরেকশন এদিকে। তো এটা হচ্ছে পাদবিন্দু, মানে শুরুর পয়েন্ট। তো কি বলছে, যদি কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা ইচ্ছা মতো পছন্দ করা যায়, মানে যেমনে মন চাই আমি এখানেও করতে পারি, বা ভেক্টরটাকে যদি আমি সরাই এখানে নিয়ে চলে আসি তাইলে পাদবিন্দু হয়ে যাবে এই জায়গায়। আবার যদি ভেক্টরটাকে আমি যদি সরাই এখানে নিয়ে চলে আসি তাহলে পাদবিন্দু হয়ে যাবে এই জায়গায়। আবার আমি যদি ভেক্টরটাকে সরাই এখানে নিয়ে চলে আসি, যেমনে যেখানে মন চাই নিয়ে যাই, দেখেন পাদবিন্দু একই জায়গায় চলে গেছে। এইটাই হচ্ছে, আমি এই যে এখানে যেটা দেখাচ্ছি রেড কালার দিয়ে, আমি যেটাকে সরাচ্ছি এটাই হচ্ছে কি এখানে স্বাধীন ভেক্টর। দেখেন কখনো এই জায়গায় পাদবিন্দু, কখনো এই জায়গায়, কখনো এই জায়গায়, কখনো এই জায়গায়। তো সেটাই এখানে চিত্রের মধ্যে দেখাইছে যে কখনো এই জায়গায়, কখনো এই জায়গায়, তো সেই ভেক্টরকে আমরা বলতে পারি স্বাধীন। তো সহজ ভাষায় মনে রাখতে পারি যে হচ্ছে যেটা কারোর উপর ডিপেন্ড করতেছে না, যে কোনো জায়গায় আমি তাকে সরাতে পারতেছি, সেটা হচ্ছে কি স্বাধীন ভেক্টর। তো সেই কথাগুলো এখানে লিখছে, যেমন 5 নিউটন মানের পূর্ব দিকে একটি বল, পূর্ব দিক। আচ্ছা, পূর্ব দিক যদি বলি, আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকি, কিভাবে আঁকতে হয়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনারা রাখতে পারেন কিনা ডাইরেকশন, কিভাবে রাখতে হয় সেটা হচ্ছে এভাবে করে কোয়াড্রেন্ট, 4টা কোয়াড্রেন্টে ভাগ করে দিবেন, এরপর হচ্ছে নিউজ লিখবেন, নিউজ, NEWS, এভাবে, NEWS এভাবে। তাহলে এখন কোন দিকে বলছে? পূর্ব। পূর্ব ইংলিশ কি? পূর্ব ইংলিশ হচ্ছে ইস্ট। তাহলে দেখেন এই যে ইস্ট দিকে, ইস্ট সাইডে যদি আমি একটা ভেক্টর দেখাই এটা, তাহলে এটাকে আমি যদি, সরি, এটাকে যদি আমি এখানে রাখি কিংবা এখানে রাখি কিংবা এখানে রাখি, যেখানে রাখি না কেন সবাই কি সবসময় কিন্তু সেই কোন দিকে মুখ করে আছে? পূর্ব দিকে মুখ করে আছে। কিন্তু কিন্তু কখনো তার পাদবিন্দু এই জায়গায়, কখনো পাদবিন্দু এই জায়গায়, কখনো এই জায়গায়, কখনো এই জায়গায়, কখনো এই জায়গায়, যেখানে মন চাই করতেছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা কি রাশি, কি মানে এই ভেক্টরটা কেমন ভেক্টর? একটা স্বাধীন ভেক্টর। বুঝা গেছে? গেল।
তো এখানে এই কথাগুলো বলছে, এগুলো খুব নর্মাল, এগুলো জাস্ট আমাদেরকে কাকে বলে কি এগুলো 1 নাম্বার 2 নাম্বারের জন্য প্রয়োজন, তাই আমি একটু এখানে বলে বলে যাচ্ছি। সীমাবদ্ধ ভেক্টর, এটা হচ্ছে কি, কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ কোন নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ধরে ঠিক করে রাখা হয়, তাহলে সে ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। সে ফর এক্সাম্পল আমি বললাম যে এই পয়েন্টটা তার পাদবিন্দু হইতে হবে, এই পয়েন্টটা পাদবিন্দু হয়ে তাকে একটা উত্তর দিকে একটা কি আঁকো, ভেক্টর আঁকো, তাইলে আমার এই বিন্দু থেকে আমার কি হইতে হবে, ভেক্টরটা শুরু হইতে হবে। এই বিন্দু থেকে শুরু হয়ে উত্তর যেহেতু বলছে, উত্তর দিকে আমি আঁকলাম নর্থ সাইডে। এই যে এটা হচ্ছে একটা কি সীমাবদ্ধ ভেক্টর। মানে দিক তো, ভেক্টর মানে প্রথম কথা, ভেক্টর মানে হচ্ছে দিক সেম থাকবে, মানে দিক কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, দিক চেঞ্জ হলে তো ভেক্টরই চেঞ্জ হয়ে যাবে। তো দিক সেম আছে, সেই সাথে পাদবিন্দু সেম করে দিছি, তার মানে এটা কি সীমাবদ্ধ না, মানে আমি যেই জায়গায় ওকে বলছি সেই জায়গায়। ইংলিশে বলা হচ্ছে লোকালাইজড। লোকালাইজড মানে কোন একটা বিন্দুতে আবদ্ধ হয়ে আছে, কোন একটা বিন্দুতে অবস্থিত, কোন একটা বিন্দু থেকে শুরু করে এক ডাইরেকশনে, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। এগুলো খুব নর্মাল জিনিসপত্র এখানে দেখা যায়। এই যে মনে করেন ওপি, এটা কিন্তু পাদবিন্দু কিন্তু ও বিন্দুতে, ও থেকেই শুরু করতে হবে এবং ওপি পথে সে ভেক্টরটাকে নির্দেশ করতেছে। তারপর হচ্ছে সদৃশ ভেক্টর, লাইক ভেক্টর, সেটা হচ্ছে কি সমজাতীয় 2 বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলে। এই নামটাই আমার জিনিসটাকে সহজ করে দিয়েছে। সমান্তরাল ভেক্টর মানে হচ্ছে 2 বা ততোধিক ভেক্টর, কেমন ভেক্টর হতে হবে, সমজাতীয় ভেক্টর। কিরকম সমজাতীয়, মানে হচ্ছে বলের সাথে বলের তুলনা করতে হবে, বলের সাথে বেগের তুলনা করা যাবে না। বুঝতে পারছি? সমজাতীয় মানে বল যদি বলি, একটা একটা ভেক্টর যদি বলি এফ ফোর্স, এটা একটা বল, যদি মনে করি এফ এ একটা ফোর্স, এফ বি একটা ফোর্স, আমি এফ এর সাথে এফ এ এর সাথে এফ বি এর তুলনা করতে পারবো, আমি এফ এ এর সাথে ভেলোসিটি বা বেগের ভেক্টরের সাথে তুলনা করতে পারবো না, বা তুলনা করব না। আমরা সমজাতীয় জিনিস অবশ্যই তুলনা করি, সমজাতীয় জিনিসের তুলনা করতে হবে। তো সমজাতীয় যদি 2টা ভেক্টর এর দিক একই হয়, তাহলে দেখেন এ এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, দিক একই মানে কি তারা পরস্পর সমান্তরাল না, তাকে বলা হবে সদৃশ ভেক্টর। ইংলিশ শব্দগুলো একটু মনে রাখবেন, ভর্তি পরীক্ষা অনেক সময় দেখা যায় এমসিকিউ তে ইংলিশ টার্ম গুলো দিয়ে দেয়। এখানে এইচএসসি তে ফিজিক্স বা কেমিস্ট্রি বলেন, বইয়ে যেগুলোতে, বিশেষ করে ফিজিক্সে ইংলিশ টার্ম গুলো একটু মনে রাখবেন। এই ইংলিশ টার্ম গুলো স্টুডেন্টরা ভালো করে মনে রাখে না, যার কারণে সদৃশ ভেক্টর কাকে বলে জানে, ঠিক আছে, কিন্তু ভর্তি পরীক্ষায় যায় বলছে যে নিচের কোনটি লাইক ভেক্টর, এখন বলে গেছে লাইক মানে কি, ঠিক আছে, লাইক মানে সদৃশ ভেক্টর। আর বিসদৃশ ভেক্টর মানে কি, সেম জিনিস, সমজাতীয় 2টা ভেক্টর, তবে দিক হইতে হবে কি বিপরীত দিক। তাইলে দেখি বলেন তো, এইটা যদি একটা এ ভেক্টরটা যদি একটা ভেক্টর হয়, তাহলে তার সদৃশ ভেক্টরটা অবশ্যই তার সমান্তরাল হইতে হবে, কিন্তু দিক বিপরীত দিক হইতে হবে না। তাহলে এবার দেখি যদি বলা হয় আমাকে যে সদৃশ ভেক্টর সমূহের মধ্যকার কোণ কত, দেখি বলেন তো, সদৃশ ভেক্টর সমূহের, এটা একটা সদৃশ ভেক্টর, এটা একটা সদৃশ ভেক্টর, এদের মধ্যকার কোণ কত, বলেন কেউ একজন। রেসপন্স থাকতে হবে ক্লাসে, বলেন কেউ একজন, এদের মধ্যকার কোণ কত, এদের মধ্যকার কোণ কিন্তু 0, কারণ একই দিকে। এই যে দেখেন, দুইটাকে যদি এভাবে বসাই দিই, দেখেন এটা আর এটার মধ্যকার কোণ কত, এটাও এদিকে এটাও এদিকে, দুইটাই সেম দিকে, তাহলে এদের মধ্যকার কোণ হচ্ছে 0 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে সদৃশ ভেক্টরের মধ্যকার কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর যদি বিসদৃশ ভেক্টর বলা হয়, তাহলে একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর কোন দিকে, এদিকে না, তাহলে এদের মধ্যকার কোণ কত, তাহলে সেটাকে যদি আমরা এভাবে করে বসাই দিই, এভাবে করে বসাই দিলে এদের মধ্যকার কোণ হয়ে যায় হচ্ছে, এই যে দেখেন, 180 ডিগ্রি। মনে রাখবেন, 2টা ভেক্টর একই দিকে মানে হচ্ছে এদের মধ্যকার কোণ 0 ডিগ্রি, আর 2টা ভেক্টর পরস্পর বিপরীত দিকে মানে হচ্ছে তাদের মধ্যকার কোণ হচ্ছে 180 ডিগ্রি। দেখেন এটার দিকে এদিকে, এটার দিকে এদিকে, তাহলে এদের মধ্যকার কোণ হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? একটু রেসপন্স করবেন আপনারা। ওকে, গেল। এরপর আমরা বিসদৃশ ভেক্টর কাকে বলে সেগুলো পড়ছি, আমরা এগুলো বই দিয়ে দিব পিডিএফ থেকে, আপনারা এগুলো আবার পড়ে নিতে পারবেন। আমি এখানে জাস্ট একটু বলে বলে যাচ্ছি যাতে কনফিউশন না থাকে। সমান ভেক্টর মানে কি, সমান ভেক্টর মানে সমজাতীয় 2টা ভেক্টরের মান যদি সমান হয়, তবে তাদের দিকও যদি একই হয়, তাকে সমান ভেক্টর। সমান মানে হচ্ছে সমান হইতে হবে। তো 2টা ভেক্টর সমান হওয়া মানে হচ্ছে তার মানও সেম হইতে হবে, মানে ভ্যালুও সেম হইতে হবে, ভ্যালুও সেম হতে হবে, ডাইরেকশনও সেম হইতে হবে, এটা মনে রাখতে হবে। মানও সেম থাকতে হবে, দিকও সেম থাকতে হবে। অনেক সময় বলা হয় যে মান সেম কিন্তু দিক ভিন্ন। আগে এসএসসি তে আপনি যে কোনো কিছুর মান সমান হইলে কিন্তু সমান বলে দিছিলেন, কারণ আপনি এসএসসি তে বেশিরভাগ সময় কি পড়ছিলেন,
স্কেলার রাশি নিয়ে কাজ করছিলেন, কিন্তু এইচএসসি তে আপনি ফিজিক্সের শুরুতেই আমরা ভেক্টর পড়াচ্ছি, এটা মনে রাখবেন। আপনি এইচএসসি তে বেশিরভাগ জিনিস হচ্ছে ভেক্টর রাশি নিয়ে কাজ করবেন। তো ভেক্টর রাশি নিয়ে কাজ করলে যদি সমান বলা হয়, অবশ্যই মানের পাশাপাশি দিকও বের করতে হবে। মানের সাথে দিক যদি সেম হয়, মানে মানও সেম দিকও সেম, তাইলে বলতে পারবো দুইটা ভেক্টর সমান। আদারওয়াইজ আমরা কিন্তু সমান বলতে পারবো না। তার মানে হচ্ছে দুইটা ভেক্টরের দেখেন মান সমান কেমনে বুঝছি, দেখেন দুইটা ভেক্টরের দৈর্ঘ্য সেম। এই এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের দৈর্ঘ্য একদম পরস্পর সমান। আমার এখানের মধ্যে যেভাবে করে রাখছে সেই অনুযায়ী দেখে মনে হচ্ছে দুইটা পরস্পর সমান, যার কারণে আমি বলতে পারি তাদের মানের পাশাপাশি কি দিক তো সেম আছে। এই দেখেন এটাকে যদি এখানে বসাই দিই, বরাবর এটা সমানই হয়ে গেছে। ঠিক আছে, দেখেন দৈর্ঘ্যটা কিন্তু ঠিকই সমান, তার মানে ওদের মানও সমান এবং কি দিকটাও একই দিকে, তাহলে এটাকে আমরা বলতে পারি সমান ভেক্টর। এরপরে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর হচ্ছে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় কিন্তু দিক বিপরীত হয়। দিক বিপরীত মানে মনে রাখতে হবে, বিপরীত মানে হচ্ছে 180 ডিগ্রি বিপরীত। এখানে আমরা যখন বিপরীত শব্দটা আসবে তখন মনে রাখবেন 180 ডিগ্রি বিপরীত। তার মানে এই ভেক্টরটা এইদিকে এবং এইটার সমান দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটা ভেক্টর এটা, কিন্তু এটা ডাইরেকশন তার হুবহু বিপরীত দিকে। তাহলে এটাকে যদি আমি বলি এ ভেক্টর, এটাকে বলবো মাইনাস এ ভেক্টর। মানে এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হচ্ছে এই মাইনাস এ ভেক্টরটা, অর্থাৎ ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। এখানে লেখা আছে নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিককে সমমানের সমজাতীয় ভেক্টরকে, সমজাতীয় মানে তো বুঝতেছেন, মানে একই জাতীয় হইতে হবে। বল হইলে বলের সাথে বল তুলনা করবো, যে বলের সাথে বেগের তুলনা করব না। সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলা হয়। যাই হোক, তারপর সমরেখ ভেক্টর কোলিনিয়ার। আপনারা সমরেখ শব্দটা পড়ছেন আশা করি। সমরেখ মানে কি? সমরেখ মানে হচ্ছে মনে করেন এই এটা একটা, আমি একটা মনে করেন আইডিয়াল একটা লাইন ধরে নিচ্ছি, একটা ভেক্টর ধরে নিচ্ছি, আইডিয়াল একটা ভেক্টর, আদর্শ একটা ভেক্টর ধরে নিলাম এ, মানে ওর সাথে আমি তুলনা করব। তাহলে মনে করেন এদিকে একটা ভেক্টর আছে বি, এই ভেক্টরটা যদি এই ভেক্টরের সাথে, মানে বি ভেক্টরটা যদি এ ভেক্টরের সাথে সমান্তরাল হয়, যদি আরো একটা ভেক্টর থাকে, আরো একটা ভেক্টর কেমন মনে করি, আরেকটা ভেক্টর আছে সি ভেক্টর। ঠিক আছে, সি ভেক্টর, সি ভেক্টরটাও দেখেন তো এ ভেক্টরের সাথে সমান্তরাল না? সি ভেক্টরটাও এ ভেক্টরের সাথে সমান্তরাল। তার মানে দেখেন বি ভেক্টরটাও এর সাথে সমান্তরাল, সিও এর সাথে সমান্তরাল, মানে দুইটা ভেক্টরই অন্য একটা নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল। তাই এই দুইজনকে বলা হবে সমরেখ ভেক্টর। মানে হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলা যায় বা বলা হয়। আপনারা কি জিনিসগুলো বুঝতেছেন? রেসপন্স করেন একটু কেউ। আমি এখানে ক্লাসে আছি কিনা এটাও বুঝতেছি না, আমার এখানে শো করতেছে না কে আছে কে নাই, একটু রেসপন্স করতে হবে। জি স্যার। হ্যাঁ, কোনো জন যদি প্রবলেম থাকে, কোনো জিনিস যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই আনমিউট করে সাথে সাথে আমাকে বলবেন। আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনি মনের মধ্যে রেখে দিলে আপনার বুঝতেছেন কিনা। অফলাইন ক্লাস হলে কি হয়, আমি বুঝতে পারি অ্যাটলিস্ট ক্লাস করানোর সময় স্টুডেন্টের ফেস এক্সপ্রেশন দেখে, ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারি হ্যাঁ এ তো মনে হয় জিনিসটা মাথার উপর দিয়ে গেছে। এখন তো আমি এখানে বুঝতেছি না বা বুঝার কোনো স্কোপও নাই, তো এখানে আপনি বলে দিতে হবে স্যার এটা বুঝি না, আরেকবার বুঝাই দেন, জিনিসটা বুঝি নাই, এটা বলতে হবে, নাহলে অনলাইনে কিন্তু পড়া ক্লিয়ার হবে না। স্টুডেন্টরা অনেকে আছে হচ্ছে যে কন্টিনিউয়াস কোয়েশ্চেন করে, অবশ্যই ভালো। আর অনেকে আছে না বুঝেও চুপ করে থাকে। না বুঝে চুপ করে থাকলে এটা আপনি আমার বোঝার কোনো স্কোপ নাই যে আপনি আসলে জিনিসগুলো বুঝতেছেন কিনা। আরেকটা কথা, একটা ক্লাসে পড়া বুঝেন নাই, পরবর্তী ক্লাসে দেখবেন যে সেটা বার্ডেন হয়ে যাচ্ছে, কারণ আজকের ক্লাসের পড়া পরবর্তী ক্লাসে লাগবে, পরবর্তী ক্লাসের পড়া এর পরবর্তী ক্লাসে লাগবে। মানে একটা ক্লাসের সাথে একটা ক্লাস একদম ওতপ্রোত ভাবে জড়িত থাকবে। সেই জন্য এখানে ক্লাস একটা যদি না বুঝেন, উল্টাপাল্টা লাগে, তাহলে কিন্তু পরের ক্লাসগুলো পুরো মাথার উপর দিয়ে যাবে। বড় বড় চ্যাপ্টার গুলোতে এরকম ঝামেলা হয়। স্টুডেন্টরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে কোন একটা টপিক বুঝাইছি, সে বুঝে নাই, আমাকে জিজ্ঞেস করা নাই আর বলেও নাই, রয়ে গেছে, বলছে আচ্ছা দেখি না কি হয়। এরপরের ক্লাসে দেখছি এটা লাগতেছে, এরপরে দেখা যাচ্ছে এরপর পরের ক্লাসে বুঝে নাই, এরপরের ক্লাসে লাগতেছে, মানে এরকম করতে করতে কন্টিনিউয়াস পুরো চ্যাপ্টারটাই ওর কি হয়ে গেছে, মাথার উপর দিয়ে চলে গেছে। এটা করা যাবে না, বুঝে গেছে? কোশ্চেন করবেন আমাদের কোনো জায়গায় প্রবলেম থাকলে। এরপর হচ্ছে সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার। একটু আগে যেটা বলছি সেটা হচ্ছে একটা রেখার সমান্তরাল যদি হয় তাহলে সেটাকে সমরেখা বলছি। আর কোপ্লেনার মানে হচ্ছে কোন একটা তলের উপরে, এই যে আমি আপনাকে যেটা দেখাচ্ছি, আমার এই আমি যে ট্যাবে ক্লাস করাচ্ছি বা আপনি যে স্ক্রিনে দেখতেছেন, সেই স্ক্রিনের উপরে দেখেন আমি যতগুলো ভেক্টর রাখতেছি সবগুলো স্ক্রিনের উপর না। কোনটা কি স্ক্রিন থেকে আপনার মুখের দিকে, বাইরের দিকে, অথবা স্ক্রিন থেকে স্ক্রিনের ভেতরের দিকে কি হয়েছে, হয় নাই কিন্তু। যাই দেখতেছেন সবগুলো কিন্তু স্ক্রিনের উপরে, আমি যতগুলো আঁকি না কেন, এখানে যতগুলো আঁকা আছে না কেন, সবগুলো কিন্তু একটা তলের উপরে আছে, একটা তল। সেটা আপনার স্ক্রিনটাকে আপনি এভাবে ফ্ল্যাট করে রাখলে, টেবিলের উপর শুয়ে রাখলে দেখবেন যে ভেক্টর সবগুলা টেবিলের উপর শুয়ে আছে। যদি দেয়ালের সাথে বা ভার্টিক্যালি রাখেন বা দেয়ালের সাথে সমান্তরাল করে এভাবে রাখেন, তখন দেখবেন ভেক্টর গুলো সব দেয়ালের সাথে সমান্তরাল হয়ে আছে। তার মানে সব ভেক্টর একটা তলের উপর আছে।
তো একটা তলের উপর আছে যেহেতু তাই বলতেছি সমতলীয় বা কোপ্ল্যানার। আগেটাকে বলছি কোলিনিয়ার ভেক্টর, আর এটাকে বলতেছি কোপ্ল্যানার ভেক্টর। মানে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। গেল। এরপর হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর মানে হচ্ছে প্রপার ভেক্টর, মানে যে ভেক্টরের মান আছে, কথার কথা হচ্ছে সহজ ভাষায় মনে রাখবেন, যেই সকল ভেক্টরের মান থাকবে মানে শূন্য না, যেই ভেক্টরের মান শূন্য না সেই ভেক্টরকে সঠিক ভেক্টর বলে, মানে প্রপার ভেক্টর। মানে ভেক্টরের একটা মান আছে সেই ভেক্টরকে বলা হয় প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর। আর নাল বা শূন্য ভেক্টর কি? সেটা হচ্ছে যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। সেটা কিরকম? সেটাকে আমরা যদি বলি তাহলে নাল ভেক্টর একটা কিন্তু এরকম, এই যে দেখেন কোন একটা ভেক্টর শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, তার মানে এটা 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 এটাকে একটা কি আমি কি বলতে পারি, নাল ভেক্টর বলতে পারি না? নাল ভেক্টর হচ্ছে একটা বিন্দু হয়, কেমন রাখবেন, যেখানে শুরু সেখানে শেষ। যদি অন্য কিছু হইতো, যদি যেখানে শুরু সেখানে শেষ না হইতো তাহলে কি হইতো, এরকম একটা রেখার মতো দেখা যেত, এটা হচ্ছে কি সঠিক ভেক্টর। আর যদি এভাবে একটা বিন্দুতে রয়ে যায় তখন তাকে কি বলে, নাল ভেক্টর বলে। তাই মনে রাখবেন, নাল ভেক্টর যদি বলে এমসিকিউতে যদি কখনো আসে যে কোন ভেক্টরের পাদবিন্দু ও শেষ বিন্দু একই বিন্দুতে যদি থাকে তখন তাকে কি বলবো আমরা, তখন আমরা তাকে নাল ভেক্টর বলবো। ক্লিয়ার? গেল। আর একক ভেক্টর মানে নাম শুনে বুঝতেছেন, কোন ভেক্টরের মান যদি এক একক হয়, যদি কোন একটা ভেক্টরের মান এমন হয় যে তার মান এক, ওয়ান, তখন সেটাকে আমরা একক ভেক্টর বলবো। এগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে দেখবো, এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জিনিসপত্র দেখতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা তখন এখন মাত্র পরিচয় দিচ্ছি এগুলোর। একক ভেক্টরকে কেমনে প্রকাশ করা যায়, একক ভেক্টরকে কেমনে বের করতে পারি, খেয়াল করেন। আমি যদি বলি এ একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটাকে আমি একক ভেক্টরে প্রকাশ করলে কিভাবে লিখবো জানেন? স্মল এ ক্যাপ। স্মল এ না দিলেও চলে, কিন্তু ক্যাপ দিতে হবে, এরকম এরকম ত্রিকোণাকার যদি কোনো ক্যাপ দিই, মনে করেন এভাবে করে লিখছি এ ক্যাপ, এটা হচ্ছে স্মল এ ক্যাপটা হচ্ছে এই এ ভেক্টরের একক ভেক্টর। মানে মনে করেন এই এ ভেক্টরের দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, কথার কথা, তাহলে এই স্মল এ ভেক্টরের দৈর্ঘ্য কত হবে দেখি বলেন তো? কোনো রেসপন্স নাই কারো। এই ক্যাপিটাল এ ভেক্টরের দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে স্মল এ ভেক্টরের মান বা দৈর্ঘ্য কত হবে? 1 মিটার এক হবে। 1 মিটার হবে। একক ভেক্টর মানে এর মান সবসময় ওয়ান হবে, এটা মনে রাখবেন। একক ভেক্টর মানে এর মান সবসময় ওয়ান। তো তার মানে আমরা দেখি বলেন তো, আমি 100 কে মনে করেন কোন একটা কোন একটা ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে বা কোন একটা ভেক্টরের মান 100, তাহলে ওকে কত দিয়ে ভাগ করলে ওয়ান আসবে দেখি বলেন তো? 100কে কত দিয়ে ভাগ করলে ওয়ান আসে? 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করলে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা যদি এ ভেক্টর, মনে করেন কথার কথা এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিলে আমি একক ভেক্টর পাই না? তার মানে মনে রাখবেন, কোন একটা ভেক্টরের মান যদি শূন্য না হয়, আবার শূন্য হওয়া যাবে না, এ ভেক্টরের মান যদি শূন্য হয় তখন এই 100-র নিচে শূন্য বসে যাবে। সেটা কি আসলে কোন একটা সংজ্ঞায়িত মান হবে? হবে না। ভগ্নাংশের নিচে মানে হরে যদি কখনো জিরো হয় তাহলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়, তো নিচে জিরো হইতে পারবো না। মানে এ ভেক্টর, যে কোনো একটা ভেক্টরের মান শূন্য হওয়া যাবে না। শূন্য না হলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমি ওই ভেক্টরের একক ভেক্টর পেয়ে যাই। কিরকম? মনে করেন এ একটা ভেক্টর, এ হচ্ছে একটা ভেক্টর, এই এ ভেক্টরের মান কিভাবে প্রকাশ করে জানেন? মডুলাস, পরম মান। আমরা এই শব্দটা শুনছিলাম না, পরম মান? এই যে এটাই, মানে এ ভেক্টরের মান যদি প্রকাশ করে, আমি যদি বলি বি ভেক্টরের মান কত, তা আপনি লিখবেন এভাবে, এগুলো হচ্ছে চিহ্ন বি ভেক্টরের মান। যদি বলি সি ভেক্টরের মান কত, কি করবেন? সি ভেক্টরকে এভাবে করে লিখবেন। তো তার মানে আমি এ ভেক্টরকে, এই এ ভেক্টরকে আমি এখানে মুছি, আমি যদি এই এ ভেক্টরকে, এই এ ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো জানেন? এই এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর। এটা হচ্ছে কথা, এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমাদের লাগবে পরবর্তীতে। ক্লিয়ার? এই যে দেখেন এখানে লিখছে এ ভেক্টরকে এ দিয়ে ভাগ করে দিলে স্মল এ এরকম দিতে পারি। আমরা এটা দিব না, আমরা অ্যারো চিহ্ন দিব না, আমরা এরকম টুপি দিব, এরকম, এটাকে বলা হয় টুপি। ঠিক আছে, ক্যাপ, এ ক্যাপ বলা হয়, ক্যাপের মতো দিবেন, এরকম অ্যাঙ্গুলার দিবেন, তাইলে একক ভেক্টর প্রকাশ হবে। তাহলে আমি যদি কখনো বলি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, বা বি বরাবর একক ভেক্টর, তাহলে কি লিখবেন? বি বরাবর একক ভেক্টর এটা, সি বরাবর এটা, ডি বরাবর এটা, মানে ওর উপর একটা কি হবে, এরকম অ্যাঙ্গুলার একটা ক্যাপ হবে, ক্যাপের মতো হবে, টুপির মতো হবে। বুঝতে পারছি? গেল। তাহলে এখানে সেই কথাগুলাই লিখছে, এগুলো নিয়ে আমি আর কথা বলতেছি না, পরে দেখবেন। অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর মানে হচ্ছে, নাম শুনে বুঝতেছেন, কোন ভেক্টর দিয়ে যদি কোন বিন্দুর অবস্থান প্রকাশ করা হয়
তখন তাকে অবস্থান ভেক্টর বলে। কিরকম? আমি মনে করেন প্রসঙ্গ কাঠামো, আমি একটা এরকম কাঠামো নিলাম, এটা বাদ দেন, আমি এখানের মধ্যে আঁকি। এটা একটা আমরা স্থানাঙ্ক ব্যবস্থা বা প্রসঙ্গ কাঠামো নিলাম। এই বিন্দুটা, এই যে এই বিন্দুটার অবস্থান আমি প্রকাশ করতে যাচ্ছি, এখানে মূল বিন্দুর কিন্তু ও, তাহলে এখান থেকে এটা হচ্ছে কি এ। আমি যদি এই ও বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে চাই, তাহলে আমার কিভাবে যাইতে হবে দেখি বলেন তো। এইরকম একটা ডাইরেকশনে যেতে হবে না আমার থেকে? এই ডাইরেকশন বরাবর যেতে হবে না? এই যে দেখেন, এই ও এটাই হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এই যে দেখেন, এখানে যেটা রাখছি সেটা হচ্ছে ও এ, ও থেকে এ এর দিকে, তাই ও এ লিখছি। এ ও বললে কিন্তু উল্টা হইতো। এখানে কিন্তু কিভাবে বলতেছি, কিভাবে যাচ্ছে সেটাও কিন্তু ডিপেন্ড করে। যেভাবে যাচ্ছে আমি সেভাবে করেই বলবো। ও থেকে এর দিকে যাচ্ছে তাই আমি বলছি ও এ ভেক্টর। তাহলে দেখেন, এই ও এ ভেক্টর বরাবর গেলে আমি মূল বিন্দু থেকে ওই বিন্দুতে পৌঁছাতে পারতেছি। তার মানে এই স্মল এ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি ও এ ভেক্টর বলতে পারি না? আর অবস্থান ভেক্টরকে অনেক সময় না, বেশিরভাগ সময় দেখবেন যে এভাবে করে নির্দেশ করতেছে। মনে করেন এই বিন্দু, তো এই বিন্দুর অবস্থান ভেক্টর, তাই নিচে একটা ছোট্ট দাগ দিতে পারি, ছোট্ট দাগ, অথবা একটা উপরে একটা ছোট্ট দাগ দিতে পারি। এটা দিয়ে বোঝানো হয় যে এই বিন্দুর অবস্থান ভেক্টর। বুঝতে পারছি? তার মানে আমি মূল বিন্দু থেকে ও এ পথে গেলেই এ বিন্দুকে পাচ্ছি। তার মানে এই ও এ ভেক্টরটা, এই এই যে রেড কালার যে লাইনটা আঁকছি, যে ভেক্টরটা আঁকছি, সেই ভেক্টরটা হচ্ছে এই এই এ বিন্দুটার কি অবস্থান ভেক্টর। সেটাই বলছে। এই যে এখানের মধ্যে দেখেন যে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত, ও পি। তবে অবস্থান ভেক্টরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ওর পাদবিন্দু কোথায় হবে দেখি একটু বলেন তো আমাকে। অবস্থান ভেক্টরের পাদবিন্দু সবসময় কোথায় হবে? স্যার মূল বিন্দু হবে। হ্যাঁ, ভেরি গুড। মূল বিন্দুতে। অবস্থান ভেক্টরের পাদবিন্দু কিন্তু মূল বিন্দুতে। এমসিকিউ এরকমই হবে যে দেখবেন যে মানে আপনি কনসেপ্ট ক্লিয়ার, এমসিকিউ ইজিলি পেরে যাচ্ছেন। তখনও অত বই ঘেটে ঘেটে করার কোনো দরকার নাই, অত বেশি প্যারা খাইতে হবে না। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে দেখবেন যে এমসিকিউ তে খুব ইজিলি পারতেছেন। কারণ এসএসসি তে আপনাকে অনলি বোর্ড বই টেক্সট বুকটা পড়তে হয়েছে, কিন্তু এইচএসসি তে কোনো টেক্সট বুক কিন্তু ফিক্সড নাই। আপনি এক এক রাইটারের বই দেখবেন এক এক রকম। সাধারণ তপন স্যারের বই বললে দেখবেন যে খুব সহজে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেলু স্যারের বই খুলে দেখবেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে। এক এক বইয়ে এক এক টপিক বেশি। তো আপনার মেইন কাজ হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা। বই গেটে গেটে মুখস্থ লাইন বাই লাইন মুখস্থ করার প্রয়োজন না। কনসেপচুয়াল, যেমন কি এই যে একটা বললাম, এটাও একটা এমসিকিউ ভর্তি পরীক্ষা চলে আসতে পারে, যে নিচের অবস্থান ভেক্টরের পাদবিন্দু কোথায় থাকবে বা কোন জায়গায় থাকে, বা নিচের কোন ভেক্টরের পাদবিন্দু সবসময় কি ফিক্সড, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের পাদবিন্দু সব সময় এই যে মূল বিন্দু থেকে শুরু হতে হবে। আমি যদি এখানে যদি বলি কিউ একটা বিন্দু, তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত, সেটা হচ্ছে ও কিউ, মানে সব সময় ইয়া থেকেই যাবে, ও থেকেই যাবে। আবার যদি বলি এখানে আর একটা বিন্দু, তাহলে এই আর বিন্দুর অবস্থান ভেক্টর কত, সেটা হচ্ছে ও আর। তার মানে মূল বিন্দু থেকেই যাবে। তার মানে সবসময় পাদবিন্দু কোথায় থাকবে, মূল বিন্দুতেই থাকবে। খুব বেসিক কথাবার্তা বলতেছি আমরা, বেসিক কথাবার্তা এখানে আছে, সেগুলো এখান থেকে পড়ে নিতে পারবেন। এই কথাগুলো বলছি। এই যে দেখেন, যদি আমি বলি এই ও কিউ বিন্দুর, যদি আমি কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি মুখে মানে বা লিখিত না লিখে, মানে লিখিত বাংলা কথাই না লিখে যদি আমি সাইন আকারে দিতে চাই, আমি দিতে পারতাম এভাবে। এটা নিচেও দিতে পারি, উপরেও দিতে পারি। এটা মানে হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল পি, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল আর, এটা হচ্ছে আর বিন্দুর অবস্থান ভেক্টর। তো যেমনে মন চাই আমি বলতে পারি, কোনো সমস্যা নেই। এগুলো আমরা জাস্ট সাইন গুলো প্রকাশ করতেছি, যে এখনো আমরা ম্যাথটা যখন যাবো তখন বুঝতে পারবেন যে ভেক্টর গুলো কিভাবে ইউজ করতে হয়। তারপর সরণ ভেক্টর নিয়ে কথা বলবো না আমি। এটা আপাতত আমি এখানে কি রাখি, এটা আপাতত এখানে আমি বাদ রাখি। এটা আমি যখন ত্রিভুজের সরি ভেক্টরের যোগ বিয়োগ করাবো তারপর এটাতে আসবো আমরা। এরপরটাতে যাই, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। বিপ্রতীপ, আমরা বিপ্রতীপ সংখ্যাটা মানে জিনিসটা চিনি কিনা। আহ আপনারা কি মনে করেন আমি একটা সংখ্যা লিখছি 71, এটার যোগাত্মক বিপরীত কত সেটা কি জানেন আপনারা? যোগাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত, সেই জিনিসটা কি জানেন? যোগাত্মক বিপরীত শব্দটা কি আগে কখনো শুনছেন আপনারা? একজনও শুনেন নাই? আচ্ছা, যাই হোক, যোগাত্মক বিপরীত মানে হচ্ছে প্লাস মাইনাসের, প্লাস মাইনাস, আচ্ছা দেখেন, প্লাস আর মাইনাস এই দুইজন বিপরীত না?
আবার গুণ আর ভাগ এই দুইজন বিপরীত না, প্লাস মাইনাসের যোগাত্মক বিপরীত, গুণ ভাগের কি গুণাত্মক বিপরীত। তার মানে যদি কখনো প্লাস থাকে মাইনাস করে দিলে যোগাত্মক বিপরীত হবে, তাহলে 71-এর যোগাত্মক বিপরীত কত? -71। আবার -71-এর যোগাত্মক বিপরীত কত? +71। বুঝা গেছে? আর যদি বলি 71-এর গুণাত্মক বিপরীত কত? 71-এর গুণাত্মক বিপরীত 1/71। আর যদি 1/71-এর গুণাত্মক বিপরীত বলি তাহলে সেটা কত কত হবে? 71। মানে যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে কখন? যদি যোগাত্মক বিপরীত বলি। আর যদি গুণাত্মক বিপরীত বলি তাহলে 71 থাকলে 1/71 হয়ে যাবে, বা 1/71 থাকলে অনলি 71 হয়ে যাবে, মানে উল্টে যাবে। মেন কথা হচ্ছে উল্টে যাবে। গুণাত্মক বিপরীত মানে হচ্ছে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। আর যোগাত্মক বিপরীত মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তা আমরা এখানে বিপ্রতীপ পড়বো, মানে হচ্ছে গুণাত্মক বিপরীত পড়বো, যে গুণাত্মক বিপরীত মানে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর কি? সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কেমনে বুঝবো? মাথায় রাখবেন, সমান্তরাল ভেক্টর কেমনে বুঝবো? যদি একটা বলি 7i আর একটা যদি বলি হচ্ছে 3i, দুইজনের সামনে প্লাস আছে, তার মানে দুইজনের ডাইরেকশনই সেম, তাহলে দুইজন কি সমান্তরাল। কিন্তু একটা যদি +7i হয় আর একটা যদি এই i দ্বারা কি বোঝাচ্ছে সেটা পরে বুঝবেন, সেটা হচ্ছে x অক্ষ বরাবর কি একক ভেক্টর আর কি। আর আরেকটা যদি -3i হয় তাহলে একজন আরেকজনের কি দেখি বলেন তো? একজন আরেকজনের বিপরীত। যদি একজন একজনের দিকে থাকে তাহলে সেটা কি হবে? সমান্তরাল। একজন একজনের বিপরীতে থাকে সেটা বিপরীত ভেক্টর আর কি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি এখানে বিপরীত ভেক্টর বলতেছি। যদি মনে করেন একটা ভেক্টর এর মান হচ্ছে 7i ক্যাপ, এই i ক্যাপ কি সেটা পরে পড়বেন, 7i ক্যাপ, তাহলে ওর বিপরীত ভেক্টর কি হবে জানেন? 1/7i ক্যাপ, মানে মানটাকে গুণ থাকলে ভাগ করে দিব, ভাগ থাকলে গুণ করে দিব, কাজ শেষ। তাহলে আমি যদি বলি 21/20i ক্যাপ, এটার বিপ্রতীপ ভেক্টর কত দেখি আমাকে একটু বলেন তো, রেসপন্স করেন। এটার বিপ্রতীপ ভেক্টর কত? বিশ বাই 21 আই ক্যাপ। হ্যাঁ, 20/21i ক্যাপ। থ্যাংক ইউ। এরকম মানে গুণ থাকলে ভাগ করে দিব, মানে উল্টা দিব, দ্যাটস ইট, আর কিছু না। এখান থেকে দেখে আপনারা বুঝতে পারতেছেন 7i ক্যাপ থাকলে 1/7 হয়ে যাবে, আর যদি 1/7 থাকতো তাহলে 7 হয়ে যেত। বহু সহজ কথাবার্তা আমরা বলছি, এগুলো বেসিক কথাবার্তা, পিডিএফ দিয়ে দেওয়া হবে, বই থেকে পড়ে নিবেন। আমরা এখন যাব হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ, এগুলো আমরা এখান থেকে পড়বো না। আমরা এরপর থেকে আমি যেটা বই থেকে পড়তে পারবো সেটা বই থেকে পড়বেন, যেটা আমার পিডিএফ থেকে পড়তে পারবো অবশ্যই সেটা আমার পিডিএফ থেকে পড়বেন। শুরু করি আমরা। হ্যাঁ, এখান থেকে শুরু, ভেক্টরের যোগ ও বিয়োগ। আমি কিন্তু আগে লিখে 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 করাইতাম, অনেক সময় চলে যেত, কারণ আমি একবার লিখবো, ততক্ষণ আপনি দেখবেন বা নোট তুলবেন, এরপর আমি বুঝাবো, ডাবল সময় চলে যেত। এই সময় বাঁচানোর জন্য আমি কিন্তু পিডিএফ গুলো সুন্দরভাবে রেডি করে রাখছি। পিডিএফ এ যেখানে পড়াবো ওগুলো আপনারা হয়তো আমার কোনো না কোনো জায়গায় ক্লাস করছেন, প্রবাহুতে হোক, কোনো কোচিং এ হোক, বা আগে কখনো অনলাইনে আমার কাছে করছেন, যারা এখানে সবাই কম বেশি হচ্ছে আমার সাথে একটু না একটু হলেও পরিচিত, আমার আগে কোনো না কোনো জায়গায় ক্লাস করছেন। তো আমি বেশিরভাগ জায়গায় কিন্তু এভাবে পিডিএফ দিয়ে করাইতাম, কোচিং এ হোক, প্রবাহুতে হোক, উদ্ভাসে হোক, যেখানে হোক, সবখানে আমি পিডিএফ দিয়ে করানোর চেষ্টা করতাম। তো পিডিএফ দিয়ে যদি করাই তাইলে আপনারা জানেন আমি যে জায়গায় পড়াবো সেই জায়গায় মনোযোগ দিবেন, যে আমি পড়াচ্ছি এখানে, আপনি যদি এখানের মধ্যে দেখে বসে থাকেন হবে না কিন্তু, তখন দেখবেন যে আপনি আমার পড়ার দিকে মনোযোগ দিতে পারবেন না। এখানে যদিও লেখা কম আছে কিন্তু কিছু কিছু পিডিএফ এ দেখবেন যে অনেক লেখা, তো আমি পড়াচ্ছি এখানে, আপনি যদি ক্যালকুলেশন এটা নিয়ে টেনশনে পড়ে যান তাহলে তো আপনি আমার পড়া বুঝবেন না। আমি যে জায়গায় পড়াচ্ছি সেই জায়গায় দেখবেন সবগুলাই পড়ানো হবে, সব জায়গায় আমি বিচরণ করব। আমি আগে, আমার আগে আপনি চলে যাওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? আমি এখানে পড়াইলে আপনি এখানে চলে যাবেন না, আমি যেখানে থাকবো সেই জায়গায় আপনি থাকবেন। শুরু করি, ভেক্টরের যোগ ও বিয়োগ। আমরা নর্মালি বীজগণিত বা পাটিগণিত যাই পড়ি না কেন, আগে আমরা নর্মাল যোগ বিয়োগ কিন্তু আমরা জানতাম ক্লাস 9-10। আমরা ভেক্টরের যোগ বিয়োগ কিন্তু পড়ি নাই। আমরা নর্মাল 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়, সেটা নর্মাল যোগ জানছি, কারণ সেটা একটা স্কেলার রাশি ছিল। 2 আর 3 এই দুইটা সংখ্যা হচ্ছে কি স্কেলার রাশি, অনলি অনলি মান, তো সেগুলো আমরা পারতাম। কিন্তু ভেক্টর যখন হবে তখন কিভাবে যোগ বিয়োগ করতে হবে সেই কিছু নিয়ম নীতি আমাদের মেনে চলতে হবে। এবং এই চ্যাপ্টারটা কিন্তু সব চ্যাপ্টারের বেসিক, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব চ্যাপ্টারের বেসিক হচ্ছে এই ভেক্টর। কারণ আপনি যখন বলবিদ্যায় যাবেন তখন দেখবেন ভেক্টর আসতেছে, বল একটা ভেক্টর, ক্লাস 9-10 এ ভেক্টর নিয়ে অত বেশি টেনশন নেন নাই, কিন্তু এখানে দেখবেন ভেক্টর নিয়ে কত বেশি টেনশন নিতে হয়। তারপর গতিবিদ্যায় যাবেন, গতিবিদ্যা, বেগ, ত্বরণ, এগুলো কিন্তু এক একটা ভেক্টর, তাইলে অবশ্যই এখানে ভেক্টরের যোগ বিয়োগ গুলো এখানে মেনটেন করতে হবে। তারপর যেখানে যান না কেন, যেই চ্যাপ্টারে যান না কেন, সবখানেই ভেক্টর থাকবে। তাই প্রত্যেকটা চ্যাপ্টারের ভেক্টরের জিনিসগুলো বুঝতে হইলে আপনার এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। তাই খুব বেসিক চ্যাপ্টার আমরা শুরু করতেছি, শুরু করি।
ভেক্টরের যোগ। যোগ আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। আমরা প্রথমে দেখবো হচ্ছে দুইটা যদি ভেক্টর থাকে, খুব বেসিক, প্রথমে যোগ শিখবো দুইটা থেকে, এরপরে তিনটা চারটা পাঁচটা কি হয় সেটা পরে দেখবো। আগে দুইটা সংখ্যার যোগ আমরা ছোটবেলায় শিখতাম না? ছোটবেলায় যখন আমরা নার্সারিতে বা কেজিতে, নার্সারিতে অবশ্যই মনে হয় যোগ বিয়োগ শিখাইতো, নার্সারি কেজিতে আমাদেরকে প্রথমে দিতে হচ্ছে কি, 2 এর সাথে 3 যোগ করতে, 4 এর সাথে 5, মানে দুইটা দিত আস্তে আস্তে। এরপরে সংখ্যাগুলো একটু বড় করে দুইটা দিত, এরপরে বড় করে তিনটা দিত, এরপরে চারটা পাঁচটা ছয়টা এরকম করে দিত। তা আমরা ভেক্টরের ক্ষেত্রে সেভাবে শিখবো। দুইটা ভেক্টর যদি থাকে আমরা ইউজ করব ত্রিভুজ বিধি। কি বিধি? ত্রিভুজ বিধি। কেন ত্রিভুজ বিধি বলা হচ্ছে সেটা এবার একটু খেয়াল করেন। আমি ক্লাসে যখন পড়াবো, ক্লাসে বুঝাবো, বোঝানোর সময় কেউ কোনো প্রকার লেখালেখি করবেন না, কোনো প্রকার ক্যালকুলেটর ঘাটাঘাটি, মোবাইলে অন্যান্য কিছু স্ক্রল করার তো প্রশ্নই আসে না, এগুলো করবেন না। আমি যখন পড়াবো স্ক্রিনে তাকাবেন, যেই জায়গায় পড়াবো খুব মনোযোগ দিয়ে দেখবেন, এরপর আমি সময় দিব লেখার জন্য। ক্লাসের পড়া ক্লাসেই নোট করবেন, নাইলে দেখা যায় কি আমি রিডিং করে চলে যাচ্ছি। একটু আগে যেটা হয়েছে আর কি, বই আমি রিডিং করে চলে গেছি, এখন যদি হঠাৎ করে কাউকে কোয়েশ্চেন করি আপনি কিন্তু পারবেন না, কারণ আপনাকে আমি লিখতে দিই না জিনিসগুলা। কিন্তু এখানে যেগুলো করবো, আমার পিডিএফ এ যেগুলো থাকবে, আমি কথা বলবো, মনে করেন 2 থেকে 3 মিনিট পুরো পেজটা বুঝাই দিব, আপনি বুঝবেন। এরপরে পিডিএফ থেকে স্ক্রিন থেকে দেখে দেখে নিজের খাতায় নোট করবেন। আমি যেভাবে নোট করছি আপনি আপনার খাতায় ব্যবসা সুন্দর করে নোট করবেন। কারণ অনেকে দেখা যায় হচ্ছে নোট করে না সারা বছর, পিডিএফ রেখে দেয়, হঠাৎ করে পরীক্ষার আগ মুহূর্তে দেখছেন যে টেলিগ্রামে ঝামেলা করা শুরু করছে, পিডিএফ আপনি ডাউনলোড করতে পারতেছেন না, পুরাই মারা। আমি কিন্তু দিবও না, পরবর্তীতে গিয়ে কিন্তু আর পিডিএফ দিবও না যদি একবার নাই হয়ে যায়। আর ক্লাসের পর ক্লাসেই নোট করতে হবে, অবশ্যই অবশ্যই নোট করতে হবে। কখনো কখনো দেখবেন যে আমি কেউ একজনকে ইন্ডিভিজুয়াল বলবো যে আপনি আজকে ক্লাসের পরে আমাকে ইনবক্সে আপনার এই চ্যাপ্টারের নোটটা আমাকে ছবি তুলে দিবেন, দিতে হবে। যদি ফেইল করেন, মানে আপনি যদি দিতে না পারেন, তাহলে দেখবেন যে হঠাৎ করে কোন একটা মাসে আপনাকে আমি ব্যাচ থেকে বের করে দিচ্ছি। আমার ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করতে হবে, আর আমি কিরকম সেটা অবশ্যই আপনারা জানেন আশা করি। তো এইগুলো একটু খেয়াল রাখবেন। ক্লাসের পড়া ক্লাসে নোট করবেন, আমি যখন আপনাকে নোট করতে বলবো আপনি তখন নোট করবেন। আপনি তখন বসে বসে মোবাইলে অন্য কাজ করতে থাকবেন না কিন্তু। আমি যখন পড়াবো তখন মনোযোগ দিবেন, আমি লেখার জন্য সময় দিব, সব মিলে আমাদের ক্লাস, টোটাল সবকিছু মিলাই ক্লাস। আজকের ক্লাস হয়তো আমি ইনস্ট্রাকশনাল কথা অনেক বেশি বলছি, কিন্তু অন্যান্য ক্লাসে দেখবেন আমি ক্লাস শুরু করছি, আমি একটা পেজ পড়াইছি, 2-3 মিনিট সময় দিব যে সবাই খাতায় তুলতে, তোলার পরে এরপর আর পেজে যাবো, এরপর আবার পড়াবো, আবার সময় দিব, এরকম করে করে রাখবো। আমি সময়টা বাঁচাইছি, যে তার মানে এই না যে আপনাকে আমি দ্রুত পড়াই চ্যাপ্টারটা শেষ করে দিবো, সেই জন্য কিন্তু সময় বাঁচাই নাই। আমি সময় বাঁচাইছি যাতে করে আপনি 2বার পড়তে পারেন। একবার হচ্ছে আমি যখন বুঝাবো তখন বুঝবেন, দ্বিতীয়বার হচ্ছে আপনি লেখার সময় জিনিসটা আবার আপনার মাথায় কি করবে, ঢুকবে, সেই জন্য। ওকে, তো ত্রিভুজ বিধি জিনিসটা কি সেটা এবার একটু দেখি। ত্রিভুজ বিধি হচ্ছে একটা ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ যদি আঁকি, ত্রিভুজ বললে আমাদের চোখে একটা কি তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র চলে আসে। একটা ত্রিভুজ, সে ফর এক্সাম্পল যে কোনো ত্রিভুজ, বলছে যদি দুটি ভেক্টর একটি ত্রিভুজের 2 বাহু বরাবর একই ক্রমে, একটু মার্ক করি আমি জিনিসগুলা, একটি ত্রিভুজের 2টি বাহু বরাবর একই ক্রমে, স্যার ক্রম মানে কি? ডাইরেকশন, মনে রাখবেন ডাইরেকশন, ক্রম মানে হচ্ছে ডাইরেকশন। একই ডাইরেকশনে যদি ক্রিয়া করে তবে তাদের লব্ধির দিক হবে 3য় বাহু বরাবর বিপরীত ক্রমে। স্যার বুঝি নাই, কিছুই বুঝি নাই, বুঝার নাই, আমি দেখাচ্ছি, খেয়াল করেন। একটু যদি মনে করেন আমি এখানে জুম করি, এই জায়গাটাতে জুম করি, যদি মনে করেন এই এখানের মধ্যে আছে কি এ বি সি, এ বি সি 3টা বিন্দু, এখানে এ বি, বি সি, সি এ 3টা বাহু। মনে করেন একটা ভেক্টর হচ্ছে এ বি বরাবর ক্রিয়া করতেছে এই ডাইরেকশনে, আরেকটা ভেক্টর যদি এই ডাইরেকশনে ক্রিয়া করে, তাহলে দেখেন তো এটা আসলে একই ক্রমে যাচ্ছে বলে মনে হচ্ছে না? এটা কি বুঝতেছেন আপনারা? একই দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না? কিন্তু আমি যদি এটাকে এভাবে না করে, আমি যদি যদি বলি এই যে এই ভেক্টরটা এভাবে না গিয়ে এভাবে যাচ্ছে, তাহলে দেখেন তো এখানে কি আসলে এটা একই ক্রমে মনে হচ্ছে নাকি বিপরীত, একটা এদিকে একটা এদিকে, এটা কি আসলে বিপরীত হয়ে যাচ্ছে না, মুখোমুখি হয়ে যাচ্ছে না? এটা কি বুঝতেছেন আপনারা? একটু রেসপন্স করেন, সবাই রেসপন্স করেন। Yes, sir. জি স্যার, বুঝতেছি স্যার। তার মানে আমাকে যদি বলা হয় একই ক্রমে, তার মানে আমার ডাইরেকশনটা কেমন হইতে হবে? ডাইরেকশনটা এমন ভাবে যেতে হবে যে সে এভাবে করে একটা চক্র তৈরি করতেছে। তাইলে আমাকে কোশ্চেনে বলা হয়েছে যদি দুইটা ভেক্টর এমন ভাবে ক্রিয়া করে যে কোনো একটি ত্রিভুজের 2টা বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করতেছে, তাহলে তাদের ভেক্টর কি হবে জানেন? মানে এই এ বি আর বি সি এর ভেক্টরের লব্ধি কি হবে জানেন? লব্ধি মানে কি? লব্ধি শব্দটা হচ্ছে আমরা এখানে ইউজ করি লব্ধি। লব্ধি মানে হচ্ছে, লব্ধি মানে হচ্ছে একাধিক ভেক্টরের সমষ্টি।
সহজ কথা হচ্ছে লব্ধি মান হচ্ছে সমষ্টি। আমরা যোগফল বলবো না, আমরা ভেক্টরের যোগফল বলবো না। স্কেলারের ক্ষেত্রে সচরাচর আমরা সমষ্টি বলি, স্কেলারের ক্ষেত্রে আমরা সচরাচর মোট শব্দটা ইউজ করি। কিন্তু যখন আমরা ভেক্টর পড়বো, ভেক্টরের সময় আমরা শব্দ কি ইউজ করব, লব্ধি শব্দটা ইউজ করব, বা নিট শব্দটা ইউজ করব। নিট বল, নেট বল, নিট বল, এই শব্দগুলো ইউজ করব। তার মানে লব্ধি মানে হচ্ছে এই এ বি, আমাকে বলা হচ্ছে এই এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, এটার মান কি হবে জানেন? এটার মান হবে তৃতীয় বাহু বরাবর বিপরীত ক্রমে। আচ্ছা স্যার, তৃতীয় বাহু বরাবর যদি আমি এই দিকে দিই, তার মানে কি জিনিসটা কি বিপরীত ক্রম হয়েছে নাকি একই ক্রম হয়ে গেছে? দেখেন তো, আগে দুইটার সাথে একই ক্রম হয়েছে নাকি বিপরীত ক্রম হয়েছে? বলেন, রেসপন্স করতে হবে তো। একই ক্রম। একই দিকে হয়ে গেছে না? দেখেন তো, এরকম করে একই একই চক্র বরাবর হয়ে গেছে। তাহলে এটা কি আসলে বিপরীত ক্রম হয়েছে? বিপরীত ক্রম হয় নাই। বিপরীত ক্রম হইলে কোন দিক হইতে হবে? এই এই দিক বরাবর হইতে হবে। এই এই যে এই এসিটা লিখছি, এই এসিটাই হচ্ছে এ বি প্লাস বিসি এর মান। তার মানে দেখেন, এ বি বিসি যেদিকে গেছে, এসিটা তার বিপরীত দিকে গেছে। এটাকে আমি কিন্তু সি এ লিখবো না, সি এ লিখলে কিন্তু ডাইরেকশন এদিকে হয়ে যাবে। সি এ লিখলে ডাইরেকশন এদিকে হয়ে যাবে, কিন্তু এসি লিখছি মানে হচ্ছে এ থেকে সি এর দিকে। তার মানে আমাকে ভেক্টরের লব্ধি নির্ণয়ের ত্রিভুজ বিধি অনুযায়ী আমি কি বলতে পারি? আমি বলতে পারি এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু এ সি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা ওই যে যেখানে পড়তেছিলাম সেখানে যাই। এই যে খেয়াল করেন, এইটার কথাই যদি বলি, এইটাতে দেখেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলতেছে আর কি। ক্লকওয়াইজ মানে হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে, আর অ্যান্টি ক্লক মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দেখেন, এই এ বি সি ত্রিভুজের মধ্যে ভেক্টর তিনটা কালার দিছি আমি, সুন্দর করে এখানে জিনিসগুলো বোঝানো আছে। দেখেন, এ বি বরাবর ইয়েলো কালার ভেক্টরটা চলতেছে, পি ভেক্টর, এবং বি সি বরাবর কিউ ভেক্টর। তার মানে দেখি বলেন তো, এই পি আর কিউ একই ক্রমে আছে নাকি বিপরীত ক্রমে আছে? একই ক্রমে। একই ক্রমে আছে, একই ক্রমে আছে। তাইলে ওদের লব্ধি কোন দিকে হবে? সি এ বরাবর হবে নাকি এসি বরাবর? এসি বরাবর। এই যে এসি বরাবর। এবং সেই লব্ধিটার মান হচ্ছে কত? সেই লব্ধিটা, সেই লব্ধিটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আমি বলতে পারি পি কিউ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু আর ভেক্টর। মানে দেখেন, এ বি এক ডাইরেকশনে, বি এ বি বি সি এক ডাইরেকশনে। এই যে এখানের মধ্যে দেখাচ্ছি এরকম অ্যারো চিহ্ন দিয়ে, আমি এখানে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক বুঝাইছি। সেটা আপনি মাথায় নাও রাখতে পারেন, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক সেগুলো পরে বুঝতে পারবেন। ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেটা হচ্ছে ক্লক ওয়াইজ, তার বিপরীত দিকে ঘুরলে অ্যান্টি ক্লক ওয়াইজ আর কি। তো দেখেন, এ বি বি সি হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, আর এসিটা হচ্ছে কি ক্লক ওয়াইজ। তার মানে এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু এসি বলতে পারি। এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু এসি। বা আমরা এ বি এর মান হচ্ছে পি ভেক্টর, বিসি এর মান হচ্ছে কিউ ভেক্টর, আর এসি এর মান হচ্ছে আর ভেক্টর। গেল? তো পরীক্ষায় কখনো কখনো বলে কি জানেন? পরীক্ষায় বলে কি, প্রমাণ করো যে এটা আপনাদের ম্যাথে আসতে পারে, বা ম্যাথে পড়ছেনও, পড়ছেন কিনা জানি না, ক্লাস 9 10 ভেক্টর ছিল ম্যাথে, হয়তো বা ছিল। ছিল ভেক্টর, ভেক্টর কি ছিল আপনাদের ম্যাথে? স্যার হায়ার হায়ার ম্যাথ, মেথে ছিল। হ্যাঁ হায়ার ম্যাথে ছিল। প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে ক্রিয়া করলে তাদের সমষ্টি জিরো হয়। সেরকম বলছে হয়তো বা, যদি না বলে সেটা আপনি এইচএসসি তে এসে পাবেন। তো সেটা কেমনে করবো? এই যে দেখেন, আমি এই যে এইখানের মধ্যেই যাই, এখানেই আমি আপনাদেরকে জিনিসটা প্রমাণ দেখাই দিই। একটা ত্রিভুজ আঁকি আমরা, এ বি সি। তাহলে আমি এখানে যদি বলি এ বি বি সি, তাহলে আমি কি বলতে পারি দেখি বলেন তো? এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি বলতে পারি? কি বলতে পারি? সি এ ভেক্টর বলতে পারি নাকি এ সি ভেক্টর বলতে পারি? কোন দিকে যাবে? এসি ভেক্টর। এই যে এ সি ভেক্টর, এ সি ভেক্টর। এবার দেখেন, আমি যদি এসি কে এদিকে পক্ষান্তর করি, এসি কে এদিকে পক্ষান্তর করলে মাইনাস এসি হয়ে যাবে না? এটা বুঝতে পারতেছেন তো? মানে এসিটাকে শুধু আমি এদিকে পক্ষান্তর করে দিছি, নাথিং এলস। তাহলে এটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, মাইনাস এসি ভেক্টর মানে কি দেখি বলেন তো কেউ একজন আমাকে? মাইনাস এসি ভেক্টর মানে কি? মাইনাস এসি ভেক্টর মানে হচ্ছে সি এ ভেক্টর, মানে উল্টা। দেখেন, এসি এর দিক এটা, তাহলে মাইনাস এসি এর দিক কোনটা? এই যে এইটা। তখন কি হয়ে যাবে?
এটা হয়ে যাবে না? এই যে দেখেন মাইনাস এসি মানে হচ্ছে সি এ ভেক্টর, তার মানে আমি এখানে মাইনাস এসি ভেক্টর যদি আমি এভাবে লিখে ফেলি তাহলে কি হবে, এ বি প্লাস বি সি মাইনাস এসি কে আমি যদি লিখি তাহলে কি হবে সেটা, সি এ ভেক্টর ইকুয়ালস টু জিরো। তার মানে দেখেন জিনিসটা কেমন হয়েছে, এ বি বি সি সি এ, এ বি বি সি সি এ তিনজন কি একই ক্রমে চলতেছে, তাহলে তাদের সমষ্টি কত, জিরো। এটা কি 2 নম্বরের জন্য আসতে পারবেন না? ইয়েস স্যার। খুব হ্যাঁ সহজ। স্যার। ওকে, তাহলে আমরা এটাকে ডিলিট করি, আমরা আমাদের পড়ায় চলে যাই। তো সেই কথা আমি যেগুলো বলছি সেই কথাগুলো এখানে লেখা আছে, এই যে দেখেন এ বি বি সি যেটা করছিলাম সেটাই করছি, এই প্রমাণটা এখানে আছে। আরেকটা কথা, ভেক্টরের বিয়োগ বলতে কিছু নাই। ভেক্টরের বিয়োগ মানে হচ্ছে যোগ। আমি যদি বলি আপনাকে 2 থেকে 3 বিয়োগ করো, আসলে আমি কি আসলে আপনি বিয়োগ করতে হবে বলে কথা আছে, আপনি এটাকে যোগ করতে পারবেন না। কিরকম, আমি যদি বলি 2 এর সাথে -3 যোগ করো, তার মানে কি 2 থেকে 3 বিয়োগ হয়ে গেছে না? জিনিসটা বুঝতে পারতেছেন? বিয়োগ জিনিসটা কি আসলে যোগ না, বা ভাগ জিনিসটা কি আসলে গুণ না। আমি যদি বলি 2 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করো, সেটা না বলে আমি যদি বলি 2 সংখ্যাটাকে 1/3 দিয়ে গুণ করো, তার মানে কি সেম কথা না স্যার? এটা জি বুঝতেছেন আপনারা? জি স্যার। তার মানে আমি যদি 2 থেকে 3 বিয়োগ করতে বলি, আপনি কি করবেন যে 2 এর সাথে -3 যোগ করবেন, যে তার মানে কোনো ভেক্টর থেকে কোনো ভেক্টরকে বিয়োগ করতে বললে যে ভেক্টরকে বিয়োগ করতে বলছে সেই ভেক্টরের বিপরীত ভেক্টরকে যোগ করে দিবেন। যে বিপরীত ভেক্টর মানে কি, কোন একটা ভেক্টরের বিপরীত ভেক্টর মানে কি, যদি একটা ভেক্টর এ হয় তার বিপরীত ভেক্টর কে, -a। একটা ভেক্টর যদি সি হয় তার বিপরীত ভেক্টর কি, -c। একটা ভেক্টর যদি এ বি হয় তাহলে তার ভেক্টর মান কি হবে, -ab, মানে বি এ আর কি। তার মানে আমি এ থেকে যদি বি কে বিয়োগ করতে বলি তাহলে আপনি কি করবেন, এ এর সাথে কাকে যোগ করে দিবেন, বি এর বিপরীত ভেক্টর কে, -b, এই দুইজনকে যোগ করে দিবেন, আর বাকি সবকিছু কাজ সেম। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এবার আমি সময় দিলাম আপনাদেরকে 3-4 মিনিট, আপনারা এই পেজটা তুলে নেন, ক্লাসের নোট ক্লাসে শেষ করবেন, এবং কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন। সবাই তুলে নেন। ক্লাসে এখানে যদি এখন বেসিক সাইডে কিছু লেখা নাই, ক্লাস যখন করবেন দেখবেন অন্যান্য ক্লাসগুলোতে এখানে সাইডে ডান পাশে ছোট করে একটা বেসিক নোট লেখা থাকে, ওরা যা বুঝায় সেগুলো বেসিক কিছু কথাবার্তা এখানে, সেইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারাও খাতায় নোট করার সময় সেভাবে করে সুন্দরভাবে রেডি করবেন। ঠিক আছে? যদিও এমনি অফলাইন ক্লাস হলে এত কিছু কিন্তু বলতাম না, অফলাইন ক্লাসে কিন্তু এত কিছু বলি না, এত নোট টোটের কথাগুলো বলি না। তো অনলাইনে কিন্তু অফলাইনের চেয়ে সুযোগ সুবিধা অনেক বেশি। এই সুযোগ সুবিধা নেওয়ার পরেও যদি আপনাদের কাছ থেকে আশানুরূপ ফলাফল না পাই, তাইলে আমার চেয়ে আসলে সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টেড আপনাদেরই হওয়া উচিত। কারণ বেশিরভাগ সময় অফলাইন ক্লাসে কিন্তু এত সুযোগ সুবিধা আপনি পাবেন না, যেটা এখানে দেওয়া হচ্ছে। নোট আপনাকে ক্লাসে এভাবে করে দিয়ে লেখার সময় এত কিছু দেওয়া হয় না কিন্তু। অফলাইন ক্লাস হলে মুখের উপর বলে চলে যায়, যা লিখবে লিখছে, না লিখলে নাই, মারা খেলে মারা গেছে, এই ব্যাপার। তো আপনাদের এখানে পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে, রেকর্ডেড ক্লাসও দিয়ে দেওয়া হচ্ছে, এবং ক্লাসের অরিয়েন্টেশন গুলো এখানে সুন্দরভাবে সবকিছু করা আছে, যেখানে নোটটা আপনি দেখলে বুঝবেন। এটা তো মাত্র এখনো এই 2য় অধ্যায়, অন্যান্য চ্যাপ্টার গুলো তো প্রত্যেকটা ক্লাসের নোট সহ সবকিছু আছে। তো ক্লাসের পড়া ক্লাসে শেষ করবেন, তাহলে দেখবেন বাসায় হিউজ সময় পাচ্ছেন বাকিগুলো রিভাইজ দেওয়ার জন্য। করেন।
স্যার শেষ। সবার লেখা শেষ? জি স্যার। ওকে, তাহলে এরপরে যাই আমরা। এতক্ষণ আমি কি বলছি? বলছি কি দুইটা ভেক্টরের যোগ বিয়োগ তো বুঝে গেছেন? বিয়োগ মানে হচ্ছে যে ভেক্টরকে আমার বিয়োগ করতে বলবে সেই ভেক্টরকে প্রথমে বিপরীত ভেক্টর করব, তারপর যে ভেক্টর থেকে বিয়োগ করতে বলছে তার সাথে যোগ করে দিব। সহজ কথাই, এত কথা যদি না বলি, আপনাকে বলছি হচ্ছে 100 থেকে 88 বিয়োগ করতে। তাহলে আপনি কি করবেন? 100 থেকে 88 বিয়োগটা কেমনে করবেন? 100 কে তো 100 রেখে দিবেন, তার সাথে সরি 88 যেতে বলছি -88 যোগ করে দিব। তার মানে যেই ভেক্টরকে বিয়োগ করতে বলবে সেই ভেক্টরকে আগে বিপরীত ভেক্টর বের করবেন, আর যার থেকে বিয়োগ করতে বলছে তার সাথে যোগ করে দিবেন, কাজ শেষ। দুইয়ের অধিক ভেক্টর যদি থাকে যোগ করতে বলে, দুইয়ের অধিক ভেক্টরকে তো অবশ্যই বিয়োগ করতে বলে না, তাই না? বিয়োগ তো আসলে দুইটার মধ্যেই হয়, একটা থেকে একটা বিয়োগ করতে বলে। কিন্তু যোগ যদি অনেকগুলোর মধ্যে করতে বলে তখন কি করবেন? খুব মনোযোগ দেন, আমি দেখাই তখন কি করব। আমি যে জায়গায় দেখাচ্ছি সেখানে খেয়াল করেন। দুইয়ের অধিক ভেক্টরের মধ্যে যদি যোগ করতে বলে, আহ আমি আমার মতো করে এখানে দেখাই, তারপর এখানের মধ্যে সব করা আছে, আমি আমার মতো দেখাই। ওখানে যা করা আছে সেগুলো দেখাচ্ছি। মনে করেন ভেক্টর আছে, আগে ছিল একটা ভেক্টর এরকম, এরপরে আরেকটা ভেক্টর ছিল মনে করেন এরকম, এরকম ছিল না? এরপর আমরা এদের এদের লব্ধি ভেক্টরকে কেমনে বলছি? এদের লব্ধি ভেক্টরটা কেমনে বের করছি? প্রথম ভেক্টর থেকে এই ভেক্টর পর্যন্ত একটা টান দিয়ে দিব, তারপর বিপরীত ক্রমে করে দিব। এটাই ছিল হচ্ছে আগের ত্রিভুজ বিধিটা। ত্রিভুজ বিধি কি বুঝতে পারছেন আপনারা? সেটা হচ্ছে একটা ভেক্টর এর শেষ বিন্দুতে অপর ভেক্টরের শুরু বিন্দু আছে, তাহলে কি করব? প্রথম বিন্দুর শুরু বিন্দু মানে প্রথম ভেক্টরের শুরু বিন্দু, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, দুইটার মধ্যে যুক্ত করে দিব, এবং দিক কোন দিক হবে? প্রথম ভেক্টরের শুরু বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকেই হচ্ছে তার ডাইরেকশন হবে। এই যে দেখেন, একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর একই ক্রমে কি আছে? দুইটা ভেক্টর আছে, কিন্তু বাকিটা কিন্তু এরকম হয় নাই, এরকম হয় নাই মানে একই ক্রমে যায় নাই, তার কি হয়েছে? বিপরীত ক্রমে আসছে। এটাই ছিল ত্রিভুজ বিধি। কিন্তু এখন বলছি না স্যার, দুইটা না, আরো দিই। আরো কিরকম দিব? আমি আমার ইচ্ছা অনুযায়ী দিচ্ছি। মনে করেন একটা ছিল কত? এ ভেক্টর, হুম, এরপরে কে ছিল? বি ভেক্টর। আমার যা মন চায় আমি ইচ্ছা মতো দিয়ে যাচ্ছি। দুইটা ভেক্টর দিলাম, আমার এখানে বিভিন্ন রকম কালার ইউজ করা যাচ্ছে। এটা হচ্ছে সি ভেক্টর, তারপর হচ্ছে আমার যেদিকে মন চাই করতেছি। একটা হচ্ছে ডি ভেক্টর, আর একটা ইচ্ছা করতেছে এই কালার ই ভেক্টর। একটা দিব, চারটা দিই। এফ ভেক্টর। আমার ইচ্ছা মতো আমি ভেক্টর দিয়ে দিছি, এবার সবগুলো যোগ করব। ঠিক আছে, সবগুলো যোগ করব। যোগ করলে লব্ধি ভেক্টরটা কোন দিকে হবে? কোন দিকে হবে দেখি বলেন তো? ওই আগের মতো, যেখান থেকে শুরু করছি যেখানে গিয়ে শেষ করছি ওদেরকে যোগ করে দিব। এই যে যোগ করে দিছি। দিক কোন দিকে হবে? দিকটা কোন দিকে হবে দেখি বলেন তো? প্রথমটার শুরু থেকে শেষেরটার শেষ পর্যন্ত দিক, মানে এখান থেকে এইদিকে হবে। কারণ আপনি বলতে পারেন স্যার আপনি এটা আন্দাজে কেমনে বলে দিচ্ছেন যে দিক এটা হবে, যে সেটা আমাকে প্রমাণ করে দেখান। আমি প্রমাণ করে দেখাচ্ছি। কিরকম প্রমাণ করব? আমাকে মনে করেন আমি ছোটবেলার মতো মনে করেন নার্সারির ক্লাস করাচ্ছি আপনাদেরকে। আমাকে মনে করেন বলছে 100, তার সাথে হচ্ছে 88, তার সাথে 12, তার সাথে 13, তার সাথে 7, তার সাথে 119, তার সাথে 114, কত হয় বের কর। তাহলে আমার কাছে ক্যালকুলেটর নাই মনে করেন, তা আমি এভাবে করে সহজ ভাষায় করতে পারি না? আমার জানা আছে কিন্তু দুইটা যোগ করা, তার মানে আমি দুইটা যোগ করতে পারবো না? দুইটা যোগ করে যে সংখ্যাটা আসবে তার সাথে এটা যোগ করে দিতে পারবো, যেটা আসবে সেটার সাথে এটা যোগ করে দিতে পারবো, যেটা আসবে তার সাথে এটা যোগ করে দিব, যেটা আসবে সেটার সাথে এটা, যেটা আসবে সেটার সাথে এটা। মানে তার মানে আমি দুইটা দুইটা করে করে সবগুলো যোগ করতে পারতেছি না। জিনিসটাকে বুঝতেছেন? জি স্যার। আমি সেটাই করব। আমি আপনাদেরকে শিখাইছি দুইটা দুইটা করে যোগ করা, দুইটা যোগ করা শিখাইছি ত্রিভুজ বিধি দিয়ে। কিন্তু যদি অনেকগুলো থাকে তাহলে দুইটা দুটো করে যাবো। তাহলে শুরু করি। কিভাবে অনেকগুলো কিভাবে যাব? দেখেন অনেকগুলো কিভাবে যাচ্ছে। দিকও এটা চলে আসবে অটোমেটিক, কেমনে আসতেছে একটু পরে দেখতেছি। দেখেন আমি যদি বলি প্রথমে আমি নিব এ আর বি কে, শুরু থেকে শুরু করব, প্রথম দুইটাকে আমি যোগ করব। কিরকম? সেটার দিক কোন দিকে? সেটার দিক দেখি বলেন। প্রথম দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে? প্রথমটা শুরু থেকে দ্বিতীয়টা শেষ। আমার কাজ হচ্ছে শুরুর
প্রথম একদম শুরু থেকে শেষ পর্যন্ত যোগ করে দেওয়া, আর কোনো কথা নাই, একদম শুরু থেকে শেষ। তাহলে দুইটা যখন নিছি, তাহলে শুরু হচ্ছে এই বিন্দু, শেষ হচ্ছে এই বিন্দু, তাহলে এটার মান কত হবে দেখি বলেন তো? যেটা সাদা দাগ দিছি সেটার মান কত হবে? এ প্লাস বি না? এ প্লাস বি কিনা? এ ভেক্টর প্লাস বি জি ভেক্টর স্যার। ইকুয়াল টু কত? এটা না? গেল। এবার আমি এই সাদাটার সাথে কার সাথে যোগ করব? গ্রিনটার সাথে। প্রথম দুইটা যোগফল আমি পেয়ে গেছি, তাহলে তার সাথে কাকে যোগ করব? এরপরটার সাথে যোগ করবো না? তাহলে সেটা কেমনে যোগ করব? এই ভেক্টর আর এই ভেক্টর, দেখেন আমি কোনটা কোনটা যোগ করতেছি, রেড কালার মার্ক করতেছি, একটু ভালো করে খেয়াল করেন আপনারা, জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। এমন একটা কালার নেই যেটা নাই কোথাও, আচ্ছা ব্লু। এই যে দেখেন, আমি এইটা আর এটা যোগ করবো এখন, সরি সরি, এটা আর এটা যোগ করবো, তাহলে কি হবে? শুরু বিন্দু থেকে শেষ বিন্দু যোগ করে দিছি, ডাইরেকশন এটা। কেন? কারণ এইটার ডাইরেকশন এদিকে, এটার ডাইরেকশন এদিকে, তাহলে এটা কি হবে? তৃতীয় বাহু বরাবর বিপরীত দিকে হবে। তাহলে এটার মান কত হবে দেখি বলেন তো? এই এ প্লাস বি এর সাথে কত যোগ হবে? A plus যোগ। B plus C. হ্যাঁ, ভেরি গুড, এ প্লাস বি প্লাস সি হয়ে গেছে। এবার আমি কার সাথে কাজ যোগ করব? এই যে এটার সাথে এরপর একটা যোগ করবো না? খুব সহজ জিনিসপত্র করতেছি আমি, কঠিন কোনো কিছু নাই। তাহলে সেটা কিভাবে করব? আবার সেম ভাবে আমি এই যে মূল বিন্দু থেকে ওখানে যোগ করে দিচ্ছি। এটা একটু বেশি ভাগে করে দিচ্ছি, তো এটা একটু দেখতে কেমন যেন লাগতেছে, যাই হোক যেমনই হোক না কেন, আমি এবার কি করব? এবার এটার ডাইরেকশন কোন দিকে হবে? এই দিক বরাবর না? তাহলে সেটা কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, শুধু একটা একটা যোগ হচ্ছে। জিনিসটাকে বুঝতেছেন আপনারা? জি স্যার। ওকে, এইটুকু গেল। জি স্যার। এরপরে এটা যদি একটু বাঁকা হয়ে গেছে, এটা ত্রিভুজ, দেখতে আপনার পছন্দ হবে কিনা জানি না, পছন্দ না হলেও কিছু করার নাই, এটাও কিন্তু একটা ত্রিভুজ। এই যে এখন আমি এটাকে আর এটাকে যোগ করব, এটাকে যদি যোগ করি তাহলে কি হবে? তাহলে আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করে দিলাম, ডাইরেকশন কোন দিকে হবে? এদিকে হবে। কেন? কারণ এইটার ডাইরেকশন হচ্ছে এইদিকে, এটার ডাইরেকশন এইদিকে, তাহলে এরপরটা ডাইরেকশন কি হবে? তার বিপরীত দিকে হইতে হবে। তাহলে সেটার মান কত হবে? এটার মান কত হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি, মানে সবগুলো যোগ, ডি প্লাস ই গেল। এবার এবার আমি এইটা আর এইটা যোগ করব, তাইলে কোনটা হবে দেখেন তো? আলটিমেটলি আমার ওই যে যেই প্রথমে আমি যে সাদা লাইনটা রাখছি সেটাই না? এবং সেটার মান কত হবে দেখেন তো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ। তার মানে আলটিমেটলি আমি সহজ কথায় প্রথমে যেটা লিখছি সেটাই যে সঠিক, সেটা আমি প্রমাণ করতে পারলাম না? জিনিসটাকে বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ইয়েস স্যার। ওকে, সেই কথাগুলো আমি যে এতক্ষণ যে কথাগুলো বলছি সেগুলো এখানের মধ্যে স্ক্রিনের মধ্যে সুন্দরভাবে ভেঙ্গে ভেঙ্গে লেখা আছে, সেটা আমরা একটু দেখি, আমরা রিডিংটা দেখি। দুইবার তো এই যে আমি এখানে দেখাচ্ছি, মার্ক করে ফেলতেছি, মনে করেন কথার কথা। এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ব্লু করে ফেলতেছি। এই যে এটা একটা ভেক্টর, এদের সবাইকে আমি যোগ করব, ব্লু চারটাকে যোগ করলে কি হবে? লব্ধি ভেক্টরটা এই লাল কালারটা হবে কোন দিক থেকে? শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে সেটা কিভাবে? আগের মতো ওই যে ভেঙে ভেঙে বহুভুজের সূত্র, এটাকে বলা হবে বহুভুজের সূত্র। এটা হচ্ছে বহুভুজের সূত্র। বহুভুজের সূত্র মানে হচ্ছে যেখান থেকে শুরু করছি যেখানে শেষ করছি সেই বরাবর একটা ভেক্টর দিয়ে দিব, এবং মান হবে কি? সবার যোগফল। হচ্ছে বহুভুজের সূত্র। একটু আগে যেটা শিখাইছি সেটা ত্রিভুজ বিধি, আর এটা হচ্ছে বহুভুজের সূত্র। সেটা কি? ত্রিভুজ এবিসি, ওই যে প্রথমে আমি যেগুলো বলছি সেগুলো ভেঙে ভেঙে লিখছি। বিসি ইজ ইকুয়ালস টু এসি, তার মানে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কত? এইটা, এ প্লাস বি। এরপরে আমরা ত্রিভুজ নিব এইটা, কোনটা? এ সি ডি নিব। এরপরে ত্রিভুজ দিব কোনটা? এইগুলো, মানে একবার ত্রিভুজ নিছি আমরা এটা, আরেকবার ত্রিভুজ নিছি এটা, আরেকবার ত্রিভুজ নিছি এটা, এরকম করে করে আগাইছি। জিনিসগুলো আমি যা বলছি সেগুলো এখানে করছি। ক্লিয়ার? সবাই এটা এবার একটু খাতায় তুলে নেন, সুন্দর করে নোট টোট করেন, সুন্দর করে চিত্র আঁকেন। আপনারাও বিভিন্ন রকম কালারিং কলম টলম রাখবেন, নোটগুলো কিন্তু দরকার হবে ক্লাসে গিয়ে। আপনার এসএসসি তে নোট না করলে বই পড়ে কোনো মতে শর্টকাট টর্টকাট দিয়ে পার হয়ে গেছেন, এইচএসসি তে এগুলো হবে না। এইচএসসি তে নোট নাই মানে আপনি পরীক্ষার আগের রাতে বুঝবেন কতগুলা পড়া, হিউজ পড়া, হিউজ। ফিজিক্সে তাও সারা যায়, কেমিস্ট্রি বিশাল বড়, কেমিস্ট্রি যখন শুরু করবেন তখন দেখে বুঝবেন।
কেমিস্ট্রি হিউজ পড়া, অনেক পড়া। এগুলো যদি নোট সুন্দর মতো করতে না পারেন বা না করেন, এটা একদম শিওরলি মারা খাবেন, একদম শিওরলি। 10 পাস করার এখানে কোনো অপশন নেই, কারণ সব কনসেপচুয়াল কোশ্চেন হবে। যে ক্লাস করছেন তো রেজাল্ট পাবেন, ক্লাস করেন নাই মারা খাবেন। এবং ক্লাস করলে 200 আউট অফ 200 পাওয়া কোনো ব্যাপার না। এটা যদি ক্লাস রেগুলার করে থাকেন তাহলে পরে গিয়ে জিনিসটা বুঝতে পারবেন। যে আমি আমি স্টুডেন্টদেরকে আগে বলতাম তো, যারা আমার কাছে পাস করে গেছে, কত 22 পাস করছে, 23 পাস করছে, 24 গেছে, 25 দিচ্ছে, প্রথম প্রথম লাগে যে স্যারে কি বলে 200 তো 200 কেমনে পাই ফিজিক্সে, তাও কেমিস্ট্রিতে। যখন ক্লাস করে, ক্লাস করার পর যখন পরীক্ষা টরীক্ষা দেয়, তখন বুঝতে পারে যে খাতার বাইরে, মানে নোটের বাইরে একটা কোশ্চেনও যে আসে না, বা ভর্তি পরীক্ষা যখন দেয় একটা কোশ্চেনও যে আসে না, সেটা যখন দেখে তখন মাথায় আসে, ও স্যারা তো বলছে, তাহলে এগুলো ঠিক ছিল। আর যারা ক্লাস করে না তারা তো জানেও না যে সেটা ক্লাস থেকে আসছে কি না। তো তারা মারা খাবে, কোনো সমস্যা নেই, ওদের জন্য আমার কোনো টেনশন নেই। যারা কনসার্ন জিনিসগুলো নিয়ে, তাদের জন্যই আমার কথাগুলো আর কি। আর আমি কথা বলার সময়, বা আমি কথা বলার সময়, টিমস এটা হয়, আমি কথা বলার সময় যদি অন্য কেউ কথা বলে, দেখা যায় কি আপনার স্ক্রিন ওর আইডিটা শো করতেছে, এরকম যদি কারো হয়ে থাকে, আপনারা কি করবেন, আমি যে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি আপনারা দেখতেছেন, সেখানে নিচে কোনায় আমার নামটা লেখা আছে, আইডি লেখা আছে, আমার আমার বইয়ের অ্যাকাউন্ট, আমার নাম লেখা আছে। আমার নামের পাশে কি থাকে, একটা 3 ডট থাকে মনে হয়, হ্যাঁ একটা 3 ডট থাকে। সেই 3 ডটটাতে ক্লিক করে আপনারা, সেখানে কি লেখা থাকে, কি থাকতে পারে, ফোকাস অন কন্টেন্ট, এরকম টাইপের কোন একটা কথা হয়তো লেখা থাকে। ওটা ক্লিক করে রাখবেন, তাহলে দেখা যাবে হচ্ছে কি, ক্লাসের মাঝখানে অন্য কেউ কথা বললেও আপনার কি হবে না, কনসেন্ট্রেশনে ব্রেক হবে না। ঠিক আছে? আপনি যেহেতু উম, আগে কখনো তেমন টিমসে ক্লাস করেন নাই, সেজন্য বলে রাখছি। আপনারা কি করবেন, আমার নামের পাশে 3 ডট যদি থাকে, সেখানে ক্লিক করে ফোকাস অন কন্টেন্ট দিবেন, তাহলে পুরা স্ক্রিন যাবত আমার লেখাগুলো থাকবে। আরেকটা কথা, যদি কারো চোখে দেখতে একটু সমস্যা হয়, অনেকে মোবাইলে ক্লাস করে, ল্যাপটপে যারা ক্লাস করে তারা তো খুব নর্মালি দেখা যায়, ট্যাবেও বোঝা যায়, কিন্তু যারা মোবাইলে, তখন দেখা যায় লেখা অনেক ছোট, স্যার দেখতে বুঝতেছি না। আপনি কি করবেন, আপনি স্ক্রিনে যেই জায়গায় দেখতেছেন না, সেই জায়গাটাতে ডাবল ট্যাপ করবেন, দেখবেন যে স্ক্রিন জুম হয়ে গেছে, সেখান থেকে জিনিসগুলো লেখাগুলো দেখতে পারবেন। ঠিক আছে? যদি মনে করেন এই চিত্রটাতে আপনার থেকে ঝামেলা লাগতেছে, চিত্রটার ওখানে আপনি ডাবল ট্যাপ করেন, 2বার টাচ করেন, পরপর দেখবেন সেটা জুম হয়ে গেছে। তো জুম করে আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি দেখতে পারবেন। টিমস এ ক্লাস করার এই একটা সুবিধা, এত বেশি সুযোগ সুবিধা অন্য কোনো অ্যাপ তেমন একটা দেয় না। টিমস, মাইক্রোসফট টিমসটা হচ্ছে ডিজাইনই করা হয়েছে হচ্ছে এই অনলাইন ক্লাসগুলোর জন্য। যার কারণে আমি জুমে টুমে ক্লাস করাইতে পারি, কিন্তু ওগুলো তো খুব ঝামেলা, ওগুলো তো দেখা যায় লিভ হয়ে যায়, এটা হয় ওটা হয়, স্ক্রিন ঝাপসা হয়, কিন্তু টিমস এটা হয় না। তাই সবাই, আর যারা টিমসে লগ ইন করতে ঝামেলা হয়েছে আজকে, অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারেন না, অ্যাকাউন্ট প্রয়োজন নাই, এই যেভাবে করে লগ ইন, মানে জয়েন অ্যাজ গেস্ট দিয়ে ঢুকছেন, সেভাবে করে প্রত্যেকটা ক্লাসে ঢুকতে পারবেন। শুধু আপনার মোবাইলে বা ট্যাবে বা আপনার ডিভাইসে মাইক্রোসফট টিমস এই অ্যাপটা ইনস্টল থাকা লাগবে। আমি লিঙ্ক দিলে লিঙ্কে ক্লিক করে জয়েন অ্যাজ গেস্ট দিয়ে ঢুকে যাবেন, অত আইডি রেডি খোলার দরকার নেই। আইডি থাকলে অনেক সময় দেখা যায় আইডি লক হয়ে যায়, এগুলো খুব ভেরিফিকেশনের প্রয়োজন হয়। মাইক্রোসফটের জিনিসগুলো সবগুলো এরকম ভেরিফিকেশন খুঁজে, একটু এদিক ওদিক হলে ইনফরমেশন দেখবেন আপনার আইডি লক করে দিচ্ছে। এইটা করার দরকার নাই, আইডি খোলারও দরকার নাই। আপনি শুধু জাস্ট লিঙ্কে ঢুকে জয়েন অ্যাজ গেস্ট দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করবেন, আর বাকি কাজ তো আপনাদেরকে ইউটিউবের মধ্যে আমি প্লে লিস্ট দিয়ে দিব, রেকর্ডেড ক্লাসও দেখতে পারবেন, আর পিডিএফ ও দেখে নিতে পারবেন। পরবর্তী ক্লাসগুলো তো অবশ্যই অবশ্যই সবাই টাইমলি জয়েন দিবেন। অনেকে দেখা যায় হচ্ছে 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে, 30 মিনিট পরে এসে জয়েন দেয়। আমি কিন্তু ক্লাস করানোর সময় বুঝতে পারি না যে হচ্ছে কে জয়েন দিচ্ছে, বা যদি কখনো দেখি যে সে কন্টিনিউয়াস এরকম করতেছে, যে প্রত্যেকটা ক্লাসে 40-45 মিনিট লেটে, আমাকে তখন মেসেজ দিলে দেখবেন আমি সিন করতেছি না, ইচ্ছা করে আপনাকে জয়েন দিয়ে না। আপনি যখন ইচ্ছা তখন তো ক্লাসে ঢুকতে পারবেন না। অনলাইন মানে তো এই না যে আপনি 1 ঘন্টা পরে ঢুকবেন। স্যার শেষ। ওকে, সবার লেখা শেষ? জি স্যার। আচ্ছা, গেল। বা লেখা যদি কোনো কিছুতে একটু যদি বাকিও থাকে, আপনাদেরকে অবশ্যই পিডিএফ দিয়ে দেওয়া হবে ক্লাসের শেষেই, আপনারা সেটা নোটটা রেডি করে, ক্লাসের পরে ক্লাসেই শেষ, আর কোনো ঝামেলা নাই সেরকম। গেল। এরপরে আমরা আরেকটু আগাই। আজকের ক্লাসে এই এই পিডিএফ পর্যন্ত পড়াবো, এই পেজ পর্যন্ত আমরা পড়াবো। এই পেজ পড়াটা শেষ করতে পারবো কিনা জানি না, দেখি কতটুকু হয়, সমস্যা নাই।
ভেক্টরের বীজগাণিতিক কিছু নিয়ম নীতি আছে। আমরা যে মানে ক্লাস 3 2 3 তে মনে হয় সরল পড়তাম না, সরলীকরণ দেওয়া থাকতো, যোগ বিয়োগ পক্ষান্তর করা, এটা ওইটা এইসব জিনিসগুলো আমরা ছোটবেলায় জানছি যে পক্ষান্তর করলে মাইনাস হয়, সামনে রাখলে প্লাস হয়, ব্র্যাকেটের বাইরে গুণ করলে সবার সাথে গুণ হয়ে যায়, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে সবার সাথে মাইনাস গুণ হয়ে যায়, এইসব জিনিস জানতাম। তো সেগুলো ভেক্টরের মধ্যে কি হবে, মানে মেইন কথা আজকের ক্লাসগুলো হচ্ছে আপনারা ওই ক্লাস 2 3 এর পড়া, শুধু ক্লাস 2 3 তে আপনি স্কেলার রাশি যোগ বিয়োগ করছেন, গুণ ভাগ পক্ষান্তর টক্ষান্তর করছেন, আর আজকের ক্লাসে আপনি ভেক্টর গুলা পড়তেছেন। ঠিক আছে, দেখি ভেক্টরের বীজগাণিতীয় কিছু বিধি, কিছু নিয়ম নীতি বিধিমালা আছে। একটা হচ্ছে বিনিময় বিধি। বিনিময় বিধি মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেই কথা, বি ভেক্টর প্লাস এ ভেক্টর সেম কথা, মানে বীজগণিতের নিয়মের মতো আর কি, এমনি নর্মাল নিয়ম আর কি। আমি 2 এর সাথে 3 যোগ করি যেই কথা, 3 এর সাথে 2 যোগ করলেও সেম কথা না, এই দুইটার যোগফল যেমন 5, এই দুইটার যোগফল কত 5। বুঝতে পারছি? মানে নর্মাল সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী এটাকে বলা হয় বিনিময় বিধি, মানে ওদের অবস্থান যেখানে হোক না কেন দুইটার যোগফল কি সেমই হবে, তার মানে এ প্লাস বি ভেক্টর লেখা যেই কথা, আমি বি প্লাস এ ভেক্টর লেখা সেম কথা। এগুলোর প্রমাণ প্রমাণ বই আছে, বই থেকে দেখে নিবেন। যেগুলো আমি বই থেকে দেখে নিতে বলবো সেগুলো বই থেকে অবশ্যই দেখে নিবেন। আপাতত বই যেহেতু কিনেন নাই, আপনাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, বইয়ের ওই সাধারণ তপন স্যারের বই থেকে এই চ্যাপ্টারের পড়াগুলো দেখলে চলবে, আর বাকি আমার নোটটা ফলো করবে। এরপর 2 হচ্ছে সংযোগ বিধি। সংযোগ বিধি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভেক্টর যে কথা, এ প্লাস বি প্লাস সি ভেক্টর সেম কথা, মানে মেইন কথা হচ্ছে এটা ওই নর্মাল যোগ বিয়োগের মতো আর কি। আমি যদি 2 আর 3 কে যোগ করি, তার সাথে 5 কে যোগ করি, তাহলে কত আসে? 3 এ 2 এ 5, 5 এ 5 এ 10। আবার যদি আমি বলি না এরকম করবো না, আমি এটা করি, তাহলে দেখেন 3 এর সাথে 5 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10, সেম জিনিস। তো এখানে সেটাই সেই কথাই বলছে, মানে আগে পরে যোগ বিয়োগ হইলে কোনো সমস্যা নাই, এই দুজনকে ব্র্যাকেটে রেখে একে বাইরে রাখলাম, বা এই দুজনকে ব্র্যাকেটে রেখে একে বাইরে রাখলাম, কোনো সমস্যা নাই যোগের ক্ষেত্রে বিশেষ করে। ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তো এটাকে বলা হয় সংযোগ বিধি, সংযোগ বিধি মেনে চলে। বন্টন বিধি মানে কি, ওই যে ওটা আর কি, মনে করো আমি 2 গুণ করছি কার সাথে, 2 প্লাস 8 এর সাথে, তাহলে এটা কত হবে? এটাকে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে 2 দুইজনের সাথে গুণ হয়ে যাবে না, 2টা দুইজনের সাথে গুণ হয়ে যাবে না, এই কথাটা এখানে বলছে। মানে কোন একটা স্কেলার মান, এটা কিন্তু স্কেলার রাশি, কোন একটা স্কেলার মান যদি কোনো দুইটা ভেক্টরের এরকম গুণ আকার আছে, তাহলে কি হবে? ব্র্যাকেট তুলে দিলে এই স্কেলার মানটা এ এর সাথেও গুণ হয়ে যাবে, বি এর সাথেও গুণ হয়ে যাবে, এটাকে বলা হয় বন্টন বিধি, মানে বন্টিত হয়ে যাওয়া, ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। এটাকে মনে হয় কি জানি বলে, এই বই থেকে একটু পড়ে নিবেন এগুলো ইংলিশ নামটা। সংযোগ বিধিকে সিউমুলেটিভ বিধি, হ্যাঁ সিউমুলেটিভ ল বা এরকম কিছু একটা বলা হয়, বা কিউমুলেটিভ বা সিউমুলেটিভ যেটাই বলি না কেন। আর হচ্ছে কি, আর বিনিময় বিধিটা কি যেন বলে, সাবস্টিটিউশন নাকি এরকম কিছু একটা, এরকম কোন একটা। তো ইংলিশ নামগুলো শিখে রাখবেন, ইংলিশ নামগুলো অনেক সময় এমসিকিউ তে দেখা যায় স্যার আটকানোর জন্য ইংলিশ শব্দগুলো ইউজ করে দেয়, আপনি কিন্তু কোনো কিছুই বলতে পারবেন না, কারণ বইয়ের মধ্যে কিন্তু ইংলিশ নামগুলো সহ দেওয়া আছে। তাই ইংলিশ টার্ম গুলো সহ পড়বেন, ফিজিক্সে বিশেষ করে, ফিজিক্সের যেই টপিকে পড়াবো, বা কেমিস্ট্রি তো এগুলো মনে রাখতে হবে। যেমন হাইব্রিডাইজেশন, শঙ্করায়ন, আমি বলবো বাংলায় শঙ্করায়ন, কিন্তু পরীক্ষায় লিখে দিবে হাইব্রিডাইজেশন নাম্বার কত, কিন্তু আমি ক্লাসে বলছি শঙ্করায়ন সংখ্যা, দুইটাই সেম, একটা কি ইংলিশে বলছে আর একটা কি বাংলায় বলতেছে সেরকম। তো এখানে ইংলিশ শব্দগুলো দিয়েও কিন্তু কোশ্চেন করতে পারে, সেই জন্য বলতেছি। তাহলে বন্টন বিধি হচ্ছে ব্র্যাকেট তুলে দিলে দুইটার সাথে গুণ হয়ে যাবে, এই এই বিধি মেনে চলে কে? ভেক্টর। এরপর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখছি, সামুদ্রিকের সূত্র। এইগুলো আমার লাগবে, এখন যেগুলো পড়াবো সেগুলো আমার ম্যাথমেটিক্সে কাজে লাগবে, আমার পরে ম্যাথ যেগুলো আছে, ম্যাথ করা লাগে, এই ম্যাথের জন্য কিন্তু এগুলো লাগবে। সামুদ্রিকের সূত্র, এতক্ষণ আমি যোগ নির্ণয়, ভেক্টরের যোগ নির্ণয় কয়টা সূত্র দেখাচ্ছি দেখি বলেন তো? 2টা সূত্র। মেইন সূত্র পড়াইছি কোনটা? ত্রিভুজ বিধি। কোনটা? ত্রিভুজ বিধি পড়াইছিলাম। এখন পড়াবো সামুদ্রিকের সূত্র। তবে সামুদ্রিকের সূত্র ইউজ করার জন্য শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে, শর্তটাকে কালার করে দিই আমি। শর্ত কি? শর্তটা হচ্ছে দুটি ভেক্টর একই বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল হতে হবে। এমন হওয়া যাবে না একটা ভেক্টর ক্রিয়া করে চলে গেছে আর একটা ভেক্টর পরে এসে বসছে, তাও একই বিন্দু না, ভিন্ন বিন্দুতে, এগুলো কিন্তু হবে না। একটা বিন্দু যদি এটা হয়, এই বিন্দুর উপর যদি একটা ভেক্টর এদিকে হয় আর একটা ভেক্টর এদিকে হয়, তাইলে আমি সামুদ্রিকের কি করতে পারবো, যে সূত্র ইউজ করতে পারবো। আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে সামুদ্রিকের সূত্রের প্রথম পয়েন্ট হচ্ছে দুইটা ভেক্টর হইতে হবে, দুইটা ভেক্টর, 2 এর অধিক ভেক্টরের জন্য কিন্তু সামুদ্রিকের সূত্র আমি ইউজ করতে পারবো না।
তাহলে দুইটা ভেক্টর হতে হবে, তাহলে এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে দুইটা ভেক্টর হতে হবে, আরেকটা হচ্ছে দুইটা ভেক্টর একই বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল হতে হবে। একটা বিন্দুতে, বারবার বলতেছি একটা বিন্দুতে, একটা এখানে আরেকটা ওই যে এখানে মনে করেন আরেকটা এই জায়গায় হবে না, কিন্তু একই বিন্দুতে হইতে হবে, তাইলে আমি সামান্তরিকের সূত্র ইউজ করতে পারবো। এখন কথা হচ্ছে স্যার সামান্তরিক এর সূত্র বা সামান্তরিক কেন বলা হচ্ছে সেটা এবার একটু দেখি, খেয়াল করেন। এটা হয়তো আপনারা পড়ছেন ক্লাস 9-10 হয়তো একটু হলেও পড়ছেন, যদি না পড়েন কোনো সমস্যা নাই, এখানে আমরা পড়তেছি। যদি দুটি ভেক্টর কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, স্যার সন্নিহিত বাহু মানে বুঝেন? সন্নিহিত বাহু কাকে বলে আমাকে একটু কেউ নিজের ভাষায় বুঝা দেন তো। বুঝলেন না? সন্নিহিত বাহু মানে কি, কেউ একজন রেসপন্স করেন। কথা বলে না, এই বয়সে এসে যদি সন্নিহিত বাহু কাকে বলে না বুঝেন, এখন তো এসএসসি স্টুডেন্ট না, এইচএসসি স্টুডেন্ট হয়ে গেছেন, এখন স্মার্ট হইতে হবে এখন। সন্নিহিত বাহু মানে কি, এই যে এটা একটা সামুদ্রিক আঁকলাম মনে করেন, সন্নিহিত বাহু মানে কি, সহজ কথায় যদি বলি এক বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বাহু যদি পরস্পর পাশাপাশি থাকে তাহলে হচ্ছে সন্নিহিত বাহু। এটা আর এটা কিন্তু সন্নিহিত বাহু না, এটা আর এটা সন্নিহিত বাহু হতে পারে, কিংবা এটা আর এটা সন্নিহিত বাহু হতে পারে, কারণ ওদের একটা কি আছে, কানেকশন পয়েন্ট আছে, তাকে সন্নিহিত বাহু বলে, মানে পাশাপাশি দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলে। বুঝতে পারছেন? গেল। তাইলে আমাকে বলছে কি, সামান্তরিকের সূত্রটা কি, সেটা হচ্ছে দুটি যদি দুটি ভেক্টর কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, তার মানে সন্নিহিত বাহু বলার মাধ্যমে আমি একটা পয়েন্ট কিন্তু কি, দুইটা পয়েন্টে আমি কিন্তু কভার করে ফেলছি। দুইটা ভেক্টর বলা মানে হচ্ছে প্রথম শর্ত, এখানে দুইটা শর্ত আছে, একটা শর্ত হচ্ছে দুইটা ভেক্টর হতে হবে, আর একটা শর্ত হচ্ছে একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। তো সন্নিহিত বাহু মানে কি, দুইটা বাহু কোন বিন্দু, একটা কানেকশন পয়েন্টে আছে, তাই তো তারা সন্নিহিত বাহু হয়েছে। তার মানে আমার এই লাইনটাতে আমার দুইটা কন্ডিশনই ফিল আপ হয়ে গেছে, যে যদি দুটি ভেক্টর কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে, তবে তাদের ছেদ বিন্দুগামী কর্ণ বরাবর তাদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। মানে আমি যেটা বললাম, এটা মনে করেন একটা কি সামান্তরিক, প্যারালালোগ্রাম, ইংলিশে বলা হয় প্যারালালোগ্রাম, সামান্তরিককে প্যারালালোগ্রাম বলা হয়। এই যে মনে করেন এটার একটা ভেক্টর ক্রিয়া করতেছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে, তার মানে দেখেন দুইটা হচ্ছে দুইটা সন্নিহিত বাহুতে ক্রিয়া করতেছে এবং তাদের একটা ছেদ বিন্দু আছে। তাহলে এই দুইজনের লব্ধি, এটাকে যদি বলি আমি এ ভেক্টর, এটাকে যদি বলি আমি বি ভেক্টর, তাহলে এদের লব্ধি কোন দিকে ক্রিয়া করবে বলতেছে জানেন? বলতেছে আচ্ছা সামান্তরিকের এখানে কিন্তু দুইটা কর্ণ আছে, একটা হচ্ছে এইটা একটা কর্ণ ডায়াগোনাল, একটা আছে এইটা একটা, ইংলিশে বলা হয় ডায়াগোনাল আর কি, কর্ণকে ইংলিশে বলা হয় ডায়াগোনাল। তাহলে দুইটা ডায়াগোনালস, এখানে দুইটা ডায়াগোনাল আছে, তাহলে কোন ডায়াগোনালটা তাদের ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে দেখি বলেন তো। আহ ইয়েলো কালারটা নাকি পিঙ্ক কালারটা, কোনটা? স্যার ইয়েলো কালারটা। ইয়েলো কালারটা হচ্ছে ওদের ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এই ইয়েলো কালার বরাবর ওদের কি ক্রিয়া করবে, লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তার মানে এই যে এটা হচ্ছে ওদের লব্ধি, এ আর বি এর লব্ধি, এটাকে বললাম আমি মনে করেন আর বললাম রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট শব্দ থেকে আসলো, রেজাল্টেন্ট মানে হচ্ছে লব্ধি আর কি, রেজাল্টেন্ট ফোর্স বলা হয়। তো তাইলে এদের লব্ধিটা ক্রিয়া করবে এই ছেদ বিন্দুগামী ভেক্টর বরাবর। ক্লিয়ার? এটাই হচ্ছে, এবং সেই ছেদ বিন্দুগামী ক্রিয়া বাহু বরাবর এই দিক বরাবর, মানে এই কর্ণের এই দিক বরাবরই কি ক্রিয়া করবে, ওদের লব্ধিটা ক্রিয়া করবে। এটাই হচ্ছে আমার সামান্তরিকের সূত্র, মানে ভেক্টর যোগের, ভেক্টরের লব্ধি নির্ণয় সামান্তরিকের সূত্র। এখন সেটা আমার প্রমাণ করতে হবে, বা প্রমাণ যদিও দেওয়া আছে আমি প্রমাণ করে দেখাচ্ছি এখানের মধ্যে, কোনো সমস্যা নাই। এই যে এখানের মধ্যে একটা চিত্র আমি দেখায় রাখলাম, ডান পাশের চিত্রটা, কেউ যদি দেখতে সমস্যা হয়, চোখে দেখতে সমস্যা হয়, আমি স্ক্রিন জুম করলে পুরোটা স্ক্রিন ইয়া হয়ে যায়। আপনারা কি করবেন, আপনারা জুম করবেন, আমি জুম করবো না, আপনারা স্ক্রিনটা জুম করলে তাহলে ওই লেখাগুলো আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। এই যে যদিও টিমসে কখনোই ঝাপসা হয় না, টিমসের স্ক্রিন কখনোই ঝাপসা হয় না, তবুও কারো যদি দেখতে সমস্যা হয় মোবাইলে ক্লাস করলে একটু ডাবল করে জুম করে নেবেন। এই যে দেখেন এখানে আমি একটা সামান্তরিক এঁকে রাখলাম, খুব সুন্দরভাবে সামান্তরিক আঁকা আছে। এই যে দেখেন এটা একটা আহ আমি যদি এভাবে করে আঁকি, দেখেন
এটাকে যদি আমি এ ভেক্টর বলি, আমি এটাকেও কি এ ভেক্টর বলতে পারবো কিনা দেখতে বলেন তো আপনারা। এটাকে এ ভেক্টর বললে এটাকে এ ভেক্টর বলতে পারবো? হয়তো বা একটু কঠিন মনে হচ্ছে। আমি বলি হ্যাঁ স্যার পারবো। আমার কথা হচ্ছে কখন আমি দুইটা ভেক্টরকে সেম বলতে পারবো, আজীবন মনে রাখবেন। যদি ভেক্টরের মান ও দিক সেম হয় তাহলে তাদেরকে আমি কি বলতে পারবো, একই বা সমান ভেক্টর বলতে পারবো। খেয়াল করবেন, আপনাদেরকে বই থেকে পড়তে বলছি, বই থেকে পড়বেন ভেক্টরের বৈশিষ্ট্য সমূহ। আজকে রাতেই পড়ে ফেলবেন। দেখেন, আমি যদি কোনো একটা ভেক্টর, এই একটা ভেক্টর রাখলাম, মনে করেন এই একটা ভেক্টর রাখলাম, আমার এখানে বোঝাইতে খুব সহজ। দেখেন এই এ ভেক্টর রাখলাম, এই এ ভেক্টরের দৈর্ঘ্যটা মানে মানটা আর দিক যদি সেম থাকে, দিক সেম মানে হচ্ছে ডাইরেকশন সেম, আমি সেটাকে এখানে রাখি বা এখানে রাখি, ওর মান আর দিকের কোনো চেঞ্জ হয়েছে? দেখি বলেন তো। না স্যার। আমি আবার এখানের মধ্যে একটু, ওর মান আর দিকের কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে একটা ভেক্টরের দৈর্ঘ্য আর দিক সেম রেখে ওকে আমি যেখানেই সরাই না কেন, ওকে আমি সেম রাখতে পারবো। তার মানে এই ভেক্টর যেই কথা, কপি করে যদি আমি এখানে আরেকটা বসাই, আরেকটা ভেক্টর এখানে, আপনি বলতে পারবেন এই এ ভেক্টর আর এই এ ভেক্টর দুইটাই সমান, কারণ দুইজনের দৈর্ঘ্য সেম এবং দুইজনের ডাইরেকশনও সেম। একটু এদিক ওদিক হয় না, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে কখন, যদি মনে করেন আমি ওকে একটু ঘুরাই দিছি, এই যে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেলে তখন ভেক্টরটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে দেখেন, সামান্তরিক মানে কি? সামান্তরিক মানে হচ্ছে, সামান্তরিকের সংজ্ঞা কি, যখন কোন চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু সমূহ পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে দেখেন, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান না, তার মানে দুইজনের মান সেম। আর দুইজন সমান্তরাল, সমান্তরাল মানে দিক সেম, তার মানে দুইজনের মানও সেম, দিকও সেম, তাহলে দুইজনকে আমি সেম বলতে পারি না? পারি কিনা পারি না, এটা আমাকে একটু রেসপন্স করেন। জি স্যার। পারি। আবার আমি এটাকে যদি বি বলি, এটাকে যদি বি বলি, তাহলে আমি এটাকেও সেম ভাবে বি বলতে পারি না? তার মানে আমি এই এ আর এই বি এর যদি লব্ধি বলি, তাহলে কোন দিকে হবে, এই দিক বরাবর না? এই দিক বরাবরই হচ্ছে ওদের লব্ধি ক্রিয়া করবে। এ আর বি এর এই বরাবর এদের লব্ধি ক্রিয়া করবে। ক্লিয়ার? এটা আপাতত আপনারা আজকে এইটুক পর্যন্ত জেনে রাখেন, আমরা এর প্রমাণটা যাচ্ছি না, এই প্রমাণটা আমার বুঝাইতে একটু সময় লাগবে। আমাদের ক্লাস টাইম অলরেডি শেষ। আমরা যা পড়ছি আজকে, আমরা এর পরের ক্লাসে এখান থেকে আবার প্রমাণটা থেকে শুরু করব। ঠিক আছে? আজকে প্রথম ক্লাসে অত বেশি যাওয়ার দরকার নাই, যতটুকু করছি আমরা বই থেকে, যেগুলো পড়ানো হয়েছে বই থেকে পড়বেন, আর যেগুলো বৈশিষ্ট্য টৈশিষ্ট্য বই থেকে পড়তে বলছি বই থেকে পড়বেন। আর আমাদের ক্লাস আজকে থাকলো হচ্ছে এইটুক সংজ্ঞা পর্যন্ত, এটার পরিচয় পর্ব পর্যন্ত, মানে সামান্তরিক সূত্রের প্রমাণ দেখাই নাই আমরা। নেক্সট ক্লাস আমরা প্রমাণ দেখাবো, এরপরে হচ্ছে বাকিগুলোতে আগাবো আর। যদিও আগামী ক্লাসটা হবে আমাদের কেমিস্ট্রি, এরপর ক্লাস আবার ফিজিক্স। তার মানে হচ্ছে আমি চেষ্টা করব বিজোর নাম্বার ক্লাসগুলো, মানে আজকে 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস হবে কেমিস্ট্রি, 3 হবে ফিজিক্স, 4 হবে কেমিস্ট্রি, এরকম আমি ক্লাসগুলো করানোর চেষ্টা করবো, যাতে করে যারা অনলি কেমিস্ট্রি করে তারাও 6টা ক্লাস পায়, যারা অনলি ফিজিক্স করে তারাও 6টা ক্লাস পায়, এরকম যাতে হয়। আগের কোর্স গুলোতে কিন্তু আমি এবার রাখতাম না, আগের কোর্স গুলোতে হয় ফিজিক্স কেমিস্ট্রি একসাথে পড়তে হবে, একটা বললে কাউকে পড়ানো হইতো না। কিন্তু এবার আমি কাউকে ফিজিক্স এর জন্য অ্যালাউ করছি, কাউকের জন্য কেমিস্ট্রির জন্য অ্যালাউ করছি। তো সেই ক্ষেত্রে আমাদের মাসে 6টা ক্লাস হবে ফিজিক্স, 6টা ক্লাস হবে কেমিস্ট্রি। আজকের ক্লাস, ক্লাস নাম্বার 1 ফিজিক্স হলো, আর সেকেন্ড মানে ইভেন নাম্বার যেগুলো জোড় সংখ্যক ক্লাস হবে, জোড় নাম্বারের ক্লাস সংখ্যাগুলা, সেগুলো হবে কেমিস্ট্রি। আর অড নাম্বার যেগুলো বিজোড় গুলো থাকবে সেগুলো হচ্ছে ফিজিক্স। আজকে ক্লাস, আজকে ক্লাস রিলেটেড কারো কোনো রকম কোয়েশ্চেন বা কোনো রকম ইনস্ট্রাকশন রিলেটেড বা ব্যাচ রিলেটেড কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, নাহলে আমরা ক্লাস শেষ করবো। কারো কোনো কোয়েশ্চেন আসছে? স্যার বইয়ের নামটা কি বলছিলেন? এই যে লেকচার পাবলিকেশন, যেটা কিনতে বলছি সেটা, যাক আমি লিখে দিচ্ছি, শেলু স্যারের বই, শেলু, শেলু প্লাস জাকারিয়া তৌহিদ। জাকারিয়া তৌহিদ এখন আছে কিনা জানি না, তবে শেলু স্যারের বই, লেকচার পাবলিকেশনে শেলু স্যারের বই বলবেন, এটাই।
তো এখান থেকে আমি ইনস্ট্রাকশন ফলো করার চেষ্টা করব ফিজিক্স এর ক্ষেত্রে। কেমিস্ট্রি ক্লাস যখন হবে বা নেক্সট ক্লাস আর কি, কেমিস্ট্রি ক্লাস আমরা জানা দিব কেমিস্ট্রি কোন কোন। কেমিস্ট্রি আমরা 3টা বই থেকে ফলো করব, তবে কেমিস্ট্রি নোটটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কেমিস্ট্রি আপনি নর্মাল বই থেকে পড়ে কিন্তু খুঁজে পাবেন না কিছু, হিউজ পড়া, কেমিস্ট্রি অনেক পড়া। আমরা তাই একটু ক্লাসে রেগুলার থাকার চেষ্টা করবেন, লেট করে আসবেন না কেউ প্লিজ। যদি হ্যাঁ আপনি অনেক বেশি বিপদে পড়ে গেছেন বা পারতেছেন না বা নেট নাই, বা নেট নাই এটা করা উচিত না। অনেকে বলে কি স্যার আমার তো ওয়াইফাই চলে গেছে, তো আপনার এনাফ পরিমাণ ডাটা কভারেজে রাখা উচিত, যেহেতু আপনি কি করতেছেন, অনলাইনে ক্লাস করবেন, এটা মাথায় সেট করছেন। আর যদি বিপদ আপদে বা খুব বেশি ইয়াতে পড়ে যান তাহলে জানাই দিতে হবে অবশ্যই। আমাকে না জানাই কিন্তু অ্যাটেন্ড করেন না, এটা হইলে কিন্তু আমি খুব বেশি মাইন্ড করি। আপনি আমাকে জানান নাই, ক্লাসে অ্যাটেন্ডও করেন নাই, তাহলে ঝামেলা। তাহলে দেখবেন আপনি হঠাৎ করে রেকর্ড ক্লাস পাচ্ছেন না, কিন্তু আমাকে জানাতে হবে, কারণ আপনি যেহেতু আমার কাছে ক্লাস করতেছেন অবশ্যই জবাবদিহিতা আপনার করতে হবে। আমি অনলাইনে করাই আর অফলাইনে করাই, আমি দুই ক্ষেত্রেই কিন্তু খুব বেশি করা। অনলাইনে অফলাইন থাকলে আরো বেশি করা, যদিও অফলাইন আপনাদেরকে ব্যাচ করা হচ্ছে না। অফলাইন ব্যাচ হলে দেখা যেত একদিন না আসলেও কিন্তু আমি অনেক বেশি রেগে যাইতাম, যদি কোনো মানে এক্সকিউজ ছাড়া, মানে গ্রহণযোগ্য কোনো এক্সকিউজ ছাড়া যদি অ্যাটেন্ড না করেন তাহলে সেটা অবশ্যই আমি মাইন্ড করব। কারণ আমি ক্লাসের মধ্যে এফোর্ট দিই আমার স্টুডেন্টদের জন্য। আমি চাইলে খুব কম এফোর্টে কিন্তু জিনিসগুলো করে ফেলা যায়, খুব কম এফোর্ট, আমার তো প্রয়োজনই নাই। আমার এতগুলা, আমি আগের ব্যাচ গুলাতেও এরকম মেনটেন করতাম, সর্বোচ্চ 10 জন রাখতাম যে একটা ব্যাচে। যার কারণে আমার ঝামেলা কি হইতো, আমি আগে 50 জনকে অ্যালাউ করেও ক্লাস করাইতে পারতাম। ইচ্ছা করে স্টুডেন্টদের ভালোর জন্য 10 জন করে 5টা ব্যাচ করাইতাম। তার মানে দেখেন আমি 50 জন ক্লাস করালে অনলি 2 ঘন্টা ক্লাস করালে হয়ে যাচ্ছে, কিন্তু আমি 5টা ব্যাচ করালে প্রত্যেকটা ব্যাচে 2 ঘন্টা করে কয় ঘন্টা দেওয়া লাগতেছে, 10 ঘন্টা আমার সময় দেওয়া লাগতেছে প্রত্যেকটা ক্লাসের জন্য। তার মানে বুঝতেছেন আমি স্টুডেন্টদের জন্য এতটুকু এফোর্ট দেওয়ার পরেও যদি স্টুডেন্টের মধ্যে কোন প্রকার কাণ্ড জ্ঞানহীনতা প্রকাশ পায়, তাহলে ওই ধরনের স্টুডেন্ট আমার প্রয়োজন নাই। ঠিক আছে? আর কলেজ তো কোনো ম্যাটারই করে না। অনেকে মনে করে আমি তো এই ভালো কলেজে পড়ি, স্যার মনে কিছু বলবে না। নটর ডেমের গতবার, এটা আপনাদের জেনে রাখা উচিত, নটর ডেমের গতবার আমি 20 জন স্টুডেন্টকে বের করে দিয়েছি কোনো কথা ছাড়া, কারণ আমি দেখছি তারা আমার চেয়ে বেশি বিজি। তো ওইরকম বিজি স্টুডেন্ট আমার প্রয়োজন নাই, বের করে দিয়েছি, নটর ডেম বলে রাখলাম। ঠিক আছে? তো তার মানে হচ্ছে এখানে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এটা কিন্তু আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করবে হচ্ছে ডেডিকেশন। যে ডেডিকেটেড থাকবে, যে রেগুলার ক্লাস করবে, সে অটোমেটিক ভালো জায়গায় যাবে, সেটা আমি বিশ্বাস করি এবং সেটাই হয় ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এটুকুই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই, ক্লাস শেষ করতেছি। আজকে ক্লাস এটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।